ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে। আসলে অ্যাকাউন্টিং এর মানে আপনি যদি ডেবিট এবং ক্রেডিট পুরোপুরি একবার এন্ট্রি প্রসেসটা বুঝে যান, তাহলে দেখবেন যে মোটামুটি অ্যাকাউন্টিং এর কনসেপ্ট গুলো বোঝা সহজ সহজ হয়ে গেছে। মানে ওই যে অনেক সময় আমরা দেখি না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে শিখি, যে অনেক টেন্স তারপরে বিভিন্ন ধরনের গ্রামার ফলো করে করে আগাই, কিন্তু আসলে কখনোই স্পিকিং করতে পারি না। তো ব্যাপারটা কিন্তু এরকম, মানে অ্যাকাউন্টিং আমরা ওই যে অনেক যদি রুল ফলো করতে করতে আগাই, তাহলে আপনার অ্যাকাউন্টিং কখনোই জিন্দেগিতে বোঝা হবে না। অ্যাকাউন্টিংটাকে খুব সহজভাবে চিন্তা করতে হবে যে আমার কোম্পানিতে কিভাবে বিভিন্ন অ্যাকাউন্ট ইন হচ্ছে এবং কিভাবে আউট হচ্ছে। সো এই দুইটা ব্যাপার বুঝতে পারলে অ্যাকাউন্টিং অনেকটাই ইজি হয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে মেইন এখানকার একটা মানে কোর ফাংশনাল ইয়া, যে জার্নাল এন্ট্রিটা প্রপারলি বুঝে নাও। তা আমরা আজকে এক্স্যাক্টলি জার্নাল, আমি মনে করি জার্নালিটিটা আপনি শর্টকাটে আরেকটা একটুখানি রিভিউ করাটা ভালো। কারণ যে ক্লাসিক করছেন এটা আসলে একটু মনে হয় যে আরেকটু জানা দরকার এরকম। আহ, যে মানে কোন জায়গাটায় বেশি জানা দরকার একটু আরেকটু ক্লিয়ার করবেন। আহ উনি আহ, দু- আচ্ছা, শর্টলি আপনার থেকে একটু বুঝায়েন তাইলেই হইব। ও আচ্ছা আচ্ছা, দেখা যায় মানে যে জার্নাল এন্ট্রিটা জার্নাল আরেকবার এন্ট্রি, আরেকবার জার্নাল বুঝাই এন্ট্রি দিই। কাজ কি কি, কোথায় এটা করা হবে, থ্রু করা হবে, এই সমস্তটা হ্যাঁ হ্যাঁ, বুঝাইলেই রাইট হলো। রাইট। হুম হুম। না, সেটা আজকেও দেখা দিব অনেকটা, সমস্যা নেই। তো আমরা যেটা হ্যাঁ বুঝতে পারছিলাম যে জার্নালিতে ডেবিট এবং ক্রেডিট কিভাবে এন্ট্রি করতে হয় ওইটুকু দেখাইছি। তারপর আজকে যেগুলো দেখাবো এখানে আপনাদের মোটামুটি মানে জিনিসগুলোকে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু বুঝি যে মানে জার্নাল এন্ট্রিতে আসলে ফাইনালি হিটগুলো মানে একটা ইআরপি সফটওয়্যারে জার্নাল এন্ট্রি ডিরেক্টলি শুধু ইন্টারনাল ট্রান্সফারের জন্য করা হয়। মানে ফর এক্সাম্পল চিন্তা করেন যে আমি কোম্পানিতে সেল করতেছি প্রোডাক্ট, সেলের আন্ডারে ইনভয়েস বানাচ্ছি আর কাস্টমার কাছ থেকে পেমেন্ট রিসিভ করতেছি। এই এন্ট্রি গুলো অটোমেট হচ্ছে, তাই না? জার্নাল এন্ট্রি কিন্তু ডিরেক্টলি হচ্ছে, মানে আমাকে গিয়ে জার্নাল এন্ট্রি একটা একটা করে অ্যাড করতে হচ্ছে না। ভেন্ডরের ক্ষেত্রেও সেম, যে আমি যখন বিলটা ক্রিয়েট করতেছি বিলের এগেইনস্টে পেমেন্ট আমি মানে তাকে পাঠাচ্ছি। তো এই এন্ট্রি গুলো কিন্তু মানে একটা করে মডিউল থেকে হচ্ছে। একইভাবে কিন্তু এক্সপেন্স থেকে যখন কোনো কিছু এন্ট্রি করি, এক্সপেন্স মডিউলটা আপনাদের দেখাইছে, তো এক্সপেন্স থেকে যখন কোনো মডিউল আমরা মানে ক্যাটাগরিতে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি আন্ডারে যখন এক্সপেন্সটা সাবমিট করি, তখন কিন্তু এই এক্সপেন্স অ্যাকাউন্টের আন্ডারে সে জার্নাল এন্ট্রিটা করে ফেলতেছে। তার মানে জার্নাল এন্ট্রি কিন্তু কিছু কিছু জায়গায় অটোমেট আর কিছু জায়গায় ম্যানুয়াল, সেটা একটু বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার মানে আমি যখন একটা এক্সপেন্স মডিউল ইউজ করতেছি, যে কোনো একটা এইচআর ডিপার্টমেন্ট আমার এই এক্সপেন্স মডিউলটা ইউজ করতেছে, তো সেখান থেকে কিন্তু পুরোপুরি জার্নাল এন্ট্রিটা অটোমেট হয়ে যাচ্ছে, যে ওখান থেকে এন্ট্রিটা ডাইরেক্ট মানে আমাকে জার্নাল এন্ট্রিতে গিয়ে না তৈরি করে আমি একটা মডিউল থেকে হচ্ছে ডাটাটা পাঠিয়ে দিতে পারছি। একইভাবে পে স্লিপ, যদি আমি পেরোলে আসি, তো পেরোলের ক্ষেত্রে কি হয় যে আমি যখন কোনো পে স্লিপ বানাচ্ছি, সিমিলার ওয়েতে এখানেও কিন্তু আমরা পে স্লিপে কি করি, মানে প্রত্যেকটা স্যালারি রুলের আন্ডারে আমরা অ্যাকাউন্টটা বলে দিই। এই যে অ্যাকাউন্টটা কোথায় বলে দিই, এখানে চাইল্ড রুলে আসি। আচ্ছা, স্যালারি স্ট্রাকচার, এটা হচ্ছে কন্ট্যাক্ট থেকে বলে দিছি, যে কন্ট্যাক্ট থেকে কোন ইয়াতে যাবে। যদি এইচআর এর কন্ট্রাক্টে আসি, যদি এইচআর বলতে আমরা এখানে কোথায় কোথায় এমপ্লয়িজ, এমপ্লয়িজে গিয়ে কন্ট্রাক্টে যদি আসি, একইভাবে এখানে আমরা বলে দিচ্ছি যে কোন অ্যাকাউন্টে হিট করতেছে। তো মানে যেমন কোন স্যালারি স্ট্রাকচারে যাবে এখানে সব বলে দিচ্ছি। তো এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে পুরোপুরি আসলে গিয়ে কোথায় হিট করে, জার্নাল এন্ট্রিতে, যদি আমি অ্যাকাউন্টিং এর ভাষায় বুঝি। এখন সরাসরি জার্নাল এন্ট্রি কখন তৈরি করতে হয়, যেটা আমি বলছিলাম যে ইন্টারনাল ট্রান্সফার। ফর এক্সাম্পল মানে ধরেন আপনি আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, এখন কোম্পানি আপনি সারাদিনে যে লেনদেন গুলো হয় সাধারণত কি করা হয়, কোম্পানিতে একটা নির্দিষ্ট সময় ব্যাংকে যায় লোক। তো উনি গিয়ে কি করে, আহ যাদেরকে টাকা পাঠাইতে হবে একটা ব্যাংকে সবগুলা অ্যাকাউন্ট নাম্বার দেখবেন যে মানে এটাকে ব্যাংক কপি বলে। তো ব্যাংকের রিসিপ্ট মানে আপনার তো কোম্পানি একটা চেক বই থাকে, তো সেই চেক বইয়ে লেখা থাকে যে অমুক ভেন্ডর এত টাকা, তারপরে আরেকটা ভেন্ডর, ডিফারেন্ট ডিফারেন্ট ভেন্ডর ডিফারেন্ট অ্যামাউন্ট লেখা থাকে। ওই অ্যামাউন্ট গুলো ফাইনালি ব্যাংকে গিয়ে সাবমিট করা হয়। তো ওই অ্যাকাউন্টিংটা কিভাবে এন্ট্রি করা হয়, সরাসরি জার্নাল এন্ট্রিতে করা হয়। জার্নাল এন্ট্রিতে ডিরেক্টলি
আমার কোন ভেন্ডরকে দিব, কোন অ্যাকাউন্টে দিব, কোন পার্টনারকে দিব। তো এইটা হচ্ছে ওই অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে, আর আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা অবশ্যই মাইনাস হবে। তো ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আসলে বেসিক্যালি ক্রেডিট হবে। তো এই কনসেপ্টটুকু মাথায় থাকলে অনেকটা ইজি হবে যে মানে সারাদিনের আমার বাকি যে মডিউল গুলা থেকে অপারেশন সেগুলো তো এন্ট্রি হবেই। আর বাইরে যে আমি এডিশনাল যে কোম্পানি ইন্টারনাল ট্রান্সফার বা আমি কোম্পানি থেকে যখন ভেন্ডরদের টাকা পাঠিয়ে দিচ্ছি তখন একটা ফাইনাল রিকনসিলেশন লাগে, সেই এন্ট্রি গুলো আমার কি করতে হয় এখান থেকে মানে রিকনসাইল করতে হয় অথবা চেক করে এন্ট্রি করে দিতে হবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখি। এখন আমি কিছু অপারেশনে যাই, যে অপারেশন গুলা মানে কোম্পানির জন্য ইম্পর্টেন্ট। আমার অপারেশন গুলো না বুঝলে এন্ট্রিটা কোনো মানে এন্ট্রি আসলে একবার বুঝতে পারলে ওটা সমস্যা না, কিন্তু অ্যাকাউন্টিং এ কিভাবে আমি মানে সিকোয়েন্সিয়ালি কাজ করবো স্টেপ বাই স্টেপ এইটা বোঝা জরুরি। তা এখন কোম্পানিতে যেটা হয় যে মানে সাধারণত বলে যে একটা প্রজেক্ট ওয়াইজ আপনার মানে প্রজেক্ট ওয়াইজ সবগুলা রিপোর্ট চায়, যে ফর এক্সাম্পল আপনার মানে ধরেন কোম্পানি অনেক বড় হয়ে গেলে ইউটিলিটি বিলের অনেক খরচ হয়, হয়তো কোনো কোনো কোম্পানি আছে যে এটা মানে একটা কোম্পানি 10 থেকে 20% খরচ ইউটিলিটিতে যাচ্ছে, মানে মানে ভাড়া, তার রেন্ট বিল, তারপর ওয়াটার বিল, গ্যাস বিল, এরকম অনেকগুলো খরচ খরচ আছে। তো সেখানে দেখা যায় যে মানে টোটাল ইউটিলিটি বিল মানে এসে অনেকগুলো দাঁড়ায়, হ্যাঁ। তো এগুলো তো ট্রেস করতে হবে কোম্পানিতে, যে আমার ইউটিলিটি মানে আমার মানে ইউটিলিটি বিল কত যাচ্ছে, তারপরে আমি আরো অনেক যদি প্রজেক্ট আকারে ভাগ করি, যে ফর এক্সাম্পল আমার টোটাল স্যালারি কত যাচ্ছে, এগুলো চাইলে জেনারেল লেজার থেকে বের করা যায়, কিন্তু ওডু যে মানে যে নিয়মে সাজেস্ট করে ওডুতে আসলে এটাকে অ্যানালাইটিক মানে প্ল্যান নামে একটা অপশন আছে, যেটা দিয়ে খুব সহজে এগুলো ট্রেস করা যায়। তো আমি ওইটা আপনাকে দেখাই আগে। তো অ্যানালিটিক প্ল্যান বলতে আমরা একটা করে প্রজেক্ট চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আসি, এটা হচ্ছে ডিফল্ট। তো এই প্রজেক্টের আমরা দেখেন কোনো সাব প্ল্যান বা অ্যানালিটিক অ্যাকাউন্ট নাই, হ্যাঁ। তো আমরা এটা নামটা চাইলে এডিট করতে পারি। ফর এক্সাম্পল আমি বের করবো যে ইউটিলিটি বিল আমার আসলে মানে কত যাচ্ছে মান্থলি। তো আমি যদি এটা বের করি, ইউটিলিটির মধ্যে আমি অনেকগুলো অ্যানালিটিক অ্যাকাউন্ট পড়ে, তো এখান থেকেও চাইলে এন্ট্রি করতে পারি। তাহলে অ্যানালিটিক প্ল্যানে আমি শুধু প্রজেক্টের নামটা লিখবো, যে আমার কিসের আন্ডারে আমার যে খরচ মানে কি কি খাতে খরচ যাচ্ছে ওইটা আমি ট্রেস করতে চাই। ওয়ান বাই ওয়ান কিন্তু না, ওয়ান বাই ওয়ান একজনকে কত টাকা দিয়ে ওইটা তো আমি মানে জেনারেল লেজারে পাচ্ছি, কিন্তু জেনারেল লেজারে অ্যাকাউন্ট ওয়াইজ যেটা পাওয়া যায়, যেমন চার্ট অফ অ্যাকাউন্টে যদি আসি, চার্ট অফ অ্যাকাউন্টে যতগুলা মানে যতগুলা অ্যাকাউন্ট আছে সেই সবগুলার যদি আমি রিপোর্ট বের করতে যাই তাহলে জেনারেল লেজারে কিন্তু আমি সেটা পাচ্ছি। কিন্তু আমি যেটা বলতেছি এটা কিন্তু প্রজেক্ট ওয়াইজ, যে বা খাত ওয়াইজ, যে আমার একটা কোম্পানিতে স্টাফ বিল কত যাচ্ছে, টোটাল স্টাফ বিল, বা টোটাল লেবার বিল কত যাচ্ছে, বা টোটাল ইউটিলিটি বিল কত যাচ্ছে, বা আমার সেলসে কত টাকা আসতেছে, মানে বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ ট্রেসিং করার জন্য, হ্যাঁ। তো আমি ইউটিলিটি বিলে কিছু অ্যাকাউন্ট মানে কিছু খাত বানাই। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা অপশন আছে, অ্যানালিটিক প্ল্যান, অ্যানালিটিক অ্যাকাউন্ট। এখন অ্যানালিটিক অ্যাকাউন্টে একটা অপশন আছে যেখানে আমি ওই মানে খাতগুলা লিখবো। ফর এক্সাম্পল ওয়াটার বিল, এটা একটা আমি চিন্তা করি যে মানে একটা খাত। আপনি এই ছোট জিনিসটা বুঝতে পারলে প্রজেক্টের ব্যাপারটা ক্লিয়ার হবে, যে একটা কোম্পানি যদি বলে যে ভাই আমার 5টা প্রজেক্ট চলতেছে, তো আপনার 5টা প্রজেক্ট তো ডিফারেন্ট ভাবে মানে বের করে হিসাব করে বের করে দিতে হবে, যে মানে সাইট ভিজিটে কত যাচ্ছে, তারপরে আপনার ম্যাটেরিয়ালে কত যাচ্ছে, এগুলো সবই বের করা যায় অ্যানালিটিক ইয়া থেকে। তো আমি এখানে প্ল্যানটা ইউটিলিটি সিলেক্ট করলাম কারণ এটা আমি তৈরি করছি অলরেডি। তো এখানে যদি ওয়াটার বিল দেই, একটা হচ্ছে ওয়াটার বিল দিলাম আর একটা গ্যাস বিল, নিচের গুলা মানে নিচের অপশন গুলো এখন লাগতেছে না, এগুলো যদি মানে বাজেটিং এ যায় তখন এগুলো লাগবে। তো আমি মনে করেন আরেকটা বানাচ্ছি, গ্যাস বিল, তারপরে মনে করেন রেন্ট বিল, হ্যাঁ। ফর এক্সাম্পল একটা বানাই রেন্ট বিল, রেন্টে কত যাচ্ছে, মানে মান্থলি যেটা রেন্ট। তো ধরেন এই তিনটাই বানাইলাম, এখন এই তিনটাই তো আসলে এক্সপেন্স টাইপের খাত, তাই না? এখন আমি ট্রেস করতে চাই যে টোটাল এটার পেছনে কত টাকা খরচ হচ্ছে, মানে অবশ্যই ক্রেডিট হবে, ক্রেডিট মানে অ্যামাউন্টটা ক্রেডিট হবে, হয়তো বা ক্যাশ থেকে দিব কোনো ভেন্ডরকে ওয়াটার বিল, গ্যাস বিল হয়তো বা মানে ফর এক্সাম্পল কোন একটা গ্যাস পেট্রোলিয়াম কোম্পানিকে দিলাম, রেন্ট হয়তো আমার কোন একটা ভেন্ডরকে দিব, তাই না? তো এইটার জন্য জার্নাল এন্ট্রি আমি এখন একদম তৈরি করে দেখাই, হ্যাঁ। ফর এক্সাম্পল একটা জার্নাল এন্ট্রি বানাই, যে আমার গ্যাস বিল, রেন্ট বিল, ওয়াটার বিল কিছু এন্ট্রি করে দেখি, হ্যাঁ, যে কিভাবে এটা দিতে হয়।
তো ফর এক্সাম্পল আমার একটা আহ এখন পানি বিল দিব। তো পানি বিল আমি পানি বিল, ওয়াটার, ইলেকট্রিসিটি, তাহলে এইখানে ডেবিট হবে কত? ডেবিট হচ্ছে ধরেন 1,000, মানে 2,000 টাকা পানি বিল আসছে। এখন এটা কোন অ্যাকাউন্ট থেকে আপনি দিবেন, এটা আমি যে কোনো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিতে পারি অথবা ক্যাশ থেকে দিতে পারি। ইটস ডিপেন্ড অন মানে কোথায় আমার টাকাটা আছে। তো আমি অ্যাকাউন্ট ক্যাশ থেকেই দিলাম যে 2,000 টাকা আমার ক্রেডিট হিসেবে হবে। ক্রেডিট মানে বাদ যাচ্ছে অ্যাকাউন্ট থেকে, আর ওয়াটার বিল ডেবিট হয়ে যাচ্ছে, মানে ওখানে খরচ হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা এখন সেভ করে পোস্ট করি, যদি পোস্ট করে দেই, তাহলে এখন ইউটিলিটিতে আসলে আবার একটু রিলোড যদি দেই, আমরা তাহলে অ্যামাউন্টটা দেখতে পাবো যে এই ইউটিলিটির আন্ডারে টোটাল কত খরচ ক্রেডিট হিসেবে গেছে। যদি ভিতরে যাই, ওয়াটার বিল, রেন্ট বিল, গ্যাস বিল, আচ্ছা, ও সরি, আরেকটা কাজ করে নেই। এটা একটু রিসেট টু ড্রাফট করে নিচ্ছি, হ্যাঁ। তো তো মানে আমি যে এই যে ওয়াটার বিল, গ্যাস বিল আর রেন্ট বিল বানাইলাম, এটার যে অ্যানালাইটিক অ্যাকাউন্টটা আছে, মানে যে খাতে আমি খরচটা করছি, এই খাতটা এখানে সিলেক্ট করা যায়। দেখেন এই যে এখানে একটা অপশন আছে ইউটিলিটি, তাহলে ইউটিলিটিটা এখানে সিলেক্ট করে দেওয়া যায়। এখন ওয়াটার বিলে কিন্তু আমার এই খরচটা যাচ্ছে, তো আমি যদি এখন পোস্ট করি, যেটা দেখাই নেই অ্যানালাইটিক, মানে আমার কোন খাতে এই খরচটা যাচ্ছে। তো এখন যদি আমি অ্যানালাইটিক প্ল্যানে আসি, অ্যানালিটিক অ্যাকাউন্টে আসি, এই টোটাল দেখতে পাচ্ছি 2,000 টাকা টোটাল আমার খরচ আছে। একইভাবে আরেকটা এন্ট্রি করে দেখাই। মনে করেন হচ্ছে গ্যাস বিল, আমার গ্যাস বিল হচ্ছে, উম, এটা এক্সপেন্স হিসেবে যেহেতু যাবে, আচ্ছা, একটা এক্সপেন্স আমি আলাদা করে বানাইতে পারি, চাইলে আবার এক্সিস্টিং এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট এটাও দিতে পারি, যে এক্সপেন্সে কি হিসেবে যাচ্ছে, ওয়াটার বিল হিসেবে। আপনি চাইলে একটা অ্যাকাউন্ট বানাইতে পারেন, আবার প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু প্রত্যেকটা খাতের কিন্তু একটা করে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট মানে ধরেন আমার অ্যাকাউন্ট আসলে বানায় আসতে আপনাদের ফুলটাই দেখাই, কারণ যেহেতু প্রসেসটা বুঝতে হবে। তো এখানে এক্সপেন্সে দেখেন আমার ওয়াটার আছে, কিন্তু মানে গ্যাস বিল বা ইলেকট্রিসিটি বিল নামে কোনো খাত নাই। আমি যদি অ্যাকাউন্ট টাইপে আসি, এই যে এক্সপেন্সে একটু আগে ওয়াটার সার্চ করে পাইলাম না, এই যে ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি, কিন্তু এখানে কিন্তু মানে অফিস রেন্ট আছে, কিন্তু গ্যাস নামে কোনো বিল কিন্তু আমার চার্ট অফ অ্যাকাউন্টস এ নাই। তাহলে আমি চাইলে কি করে একটা নতুন করে তৈরি করে নিতে পারবো, যে যদি না থাকে। ফর এক্সাম্পল এখানে আহ এখানে গ্যাস বিল, এটা সেভ করে নিই। তাহলে 500 একটা কোড দিয়ে সেভ করে দিলাম। তাহলে এখানে যদি আবার সার্চ করি, যে গ্যাস বিল চলে আসছে। চাইলে আমি এটার অ্যাকাউন্ট বানায় ফেলতে পারি। তাহলে এটার অ্যানালিটিক ডিস্ট্রিবিউশন কি হবে? আমার গ্যাস বিল হবে, যে এটা গ্যাস বিলে খরচটা যাবে কত, আমি ফর এক্সাম্পল এটা 3,000 টাকা এই মাসে আমার অফিসে গ্যাস বিল খরচ গেছে। তাহলে এটা অ্যাকাউন্ট গ্যাস থেকে আহ ক্রেডিট হিসেবে দিয়ে দিই, ক্রেডিট করে দিই। তাহলে এটা যদি পোস্ট করি, তাহলে অ্যানালিটিক অ্যাকাউন্টে যদি আবার আসি, এখানে খুব সুন্দর করে রিপোর্টটা দেখতে পাবো যে আমার টোটাল ইউটিলিটি কত খরচ যাচ্ছে। মানে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্টে এই মানে এই ধরনের ইউটিলিটি 50টা খাত থাকতে পারে। মানে আমি তো একটু আগে দেখালাম না যে আমার মানে আদার্স আরো অনেক খরচ, অনেক ধরনের খরচ থাকতে পারে, এয়ার টিকিট, অফিস রেন্ট, দেখেন এখানে অনেকগুলো খরচ আছে। আপনি এটা চাইলে অনেকগুলো কোম্পানিতে দেখবেন এটা মানে প্রায় 500-600 অ্যাকাউন্ট থাকে। এখন 500-600 অ্যাকাউন্ট তো মানে ওইভাবে চেক করা সম্ভব না প্রতিদিন, তাই না? তো আপনার হয়তোবা ম্যানেজমেন্টে একটা রিপোর্ট দিতে হবে যে মানে প্রজেক্ট ওয়াইজ পুরা ইউটিলিটি একটা প্রজেক্ট হতে পারে, বা পুরা মানে একটা অফিসেই একটা প্রজেক্ট হতে পারে। তো সেটাও চাইলে ট্রেস করা যেতে পারে। মানে এইটা আমি দেখাচ্ছি একটু ছোট করে, যে আমি যে কোনো ভাবে এটাকে ট্রেস করতে পারবো এই অ্যাকাউন্ট গুলো। তো এটা কিভাবে এন্ট্রির সময় প্রজেক্টে দিয়ে দেওয়া যায়। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি আমি বলি, আপনারাই অ্যান্সার দেন। যে ফর এক্সাম্পল এই যে প্রতিবার যে অ্যাকাউন্টিং এন্ট্রি করতেছে, এখন প্রতিবার এসে এখানে অ্যানালাইটিক ডিস্ট্রিবিউশনে খাতটা সিলেক্ট করে দিতে হচ্ছে যে গ্যাস বিল হবে না ওয়াটার বিল হবে। এটা একটা ঝামেলার কাজ না? মানে
মোল্লা ভাই, আপনার মানে এখানে একটু ওভারভিউ শুনি যে আমি যে এই যে প্রতিবার এন্ট্রিটা দিচ্ছি, তো এইটা প্রতিবার এন্ট্রিটা দেওয়া তো সবার পক্ষে মানে মনে রাখাটাও তো আসলে সবসময় সম্ভব না, তাই না? মানে আপনাদের জি স্যার, এখানে একটু। জি। এটা স্যার আরো অটোমেটেড হওয়া দরকার, যেহেতু হচ্ছে অনেক কিছু থাকবে, তখন হচ্ছে এটা আরো একটু রাইট, রাইট। ইয়ে হবে। তো এইটাকে অটোমেট করা যায়, আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে মানে আমার গ্যাস বিলটা যে গ্যাস বিল খাতে যাবে, এটাকে যেন সিলেক্ট করতে না হয়, এটাকে অটোমেট করা যায়। এখন সেইটা দেখি যে আমি গ্যাস বিল যখন দিব গ্যাস বিল হিসেবে নিবে, ওয়াটার বিল দিলে ওয়াটার বিল হিসেবে নিবে। তো সেই এই ওয়াটার বিল, গ্যাস বিল, এগুলোকে কি বলে আরেকবার আমরা নামগুলো কিন্তু মনে রাখবো পরে। আজকে হয়তো বা সবগুলা মাথায় আপনাদের মানে একদিনে তো মনে থাকবে না। আমরা অ্যানালাইটিক প্ল্যান বানাইলাম, তার আন্ডারে তিনটা অ্যানালিটিক অ্যাকাউন্ট বানাইছি, মানে কোন কোন খাতে খরচগুলো যাবে। এখন আরেকটা মেনুর আমরা কাজ শিখি, এটা হচ্ছে অ্যানালিটিক ডিস্ট্রিবিউশন মডেল। মানে আমার কোন মানে এক্স্যাক্টলি কোন চার্ট অফ অ্যাকাউন্টের খাতটা কোন খাতে আমার অ্যাপ্লাই হবে, এটা অটোমেট করে ফেলা যায়। ফর এক্সাম্পল, আমি যদি চার্ট অফ অ্যাকাউন্টে আসি, যে এখানে গ্যাস বিলটা বের করি, ফর এক্সাম্পল গ্যাস গ্যাস বিল, মানে চার্ট অফ অ্যাকাউন্ট, আই হোপ যে এটা আপনাদের আর কোনো কনফিউশন নেই। তো এটা হচ্ছে 500293, এটা একটা কোড। এখন আমি চিন্তা করি যে এই কোডটা হচ্ছে যখনই কোনো জার্নাল এন্ট্রি তৈরি হবে, তখনই এটাকে আমি মানে গ্যাস বিল হিসেবে চিন্তা করবো। এই যে এখানে আমি ধরলাম যে এটাকে গ্যাস বিল হিসেবে চিন্তা করবো। তারপরে আমি যদি আবার ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটি বা ওয়াটার চিন্তা করি, ওয়াটারের কোড কত? 500403। তাহলে এই এন্ট্রিটাকে আমি এখন মানে আমি চাচ্ছি যে এটাকে সফটওয়্যার গ্যাস বিল, মানে গ্যাস বিল বা গ্যাস বিল না, ওয়াটার বিল, সরি, ওয়াটার বিল হিসেবে যাতে চিনতে পারে। তো এইরকম মানে রেঞ্জটা এখানে কিন্তু প্রিফিক্স বলতেছে, মানে আমি চাইলে পুরো এক্সপেন্সটাকে শুধু 500 দিয়ে সাজাতে পারি। মানে এইখানে যে এক্সপেন্স কোড গুলো আছে, যে যতগুলো কোড এখানে লেখা আছে, সবগুলো 500 দিয়ে শুরু। তো আমি চাইলে এখানে শুধুমাত্র 500 দিয়ে এক্সপেন্সটাকেও বলে দিতে পারি। কিন্তু যেহেতু আমি ইউটিলিটিতে খরচগুলোকে মানে খাতগুলোকে একটু সেপারেট করছি, যে আমার এটা রেন্টে যাইতে পারে, আমার এটা গ্যাস, যে গ্যাস হইতে পারে, গ্যাস বিল হইতে পারে, ওয়াটার, মানে আমরা আর একটু ট্রেসিবিলিটিটা বাড়াইছি। অনেক কোম্পানি আছে যে এত কিছু দরকার নেই ভাই, শুধু এক্স্যাক্টলি এক্সপেন্স আমার কত হচ্ছে, যে এক্সপেন্স গুলা বিভিন্ন ভেন্ডরকে দেওয়া লাগতেছে সেইটা ট্রেস করে। তো এটা ডিপেন্ড করবে কোম্পানির উপর। আমরা যদি বেসিকটা বুঝি, আমাদের জন্য মানে কিভাবে এগুলোকে সাজায় ম্যানেজমেন্টের রিপোর্ট আমরা তৈরি করব, এটা কোনো বিষয় না। আমাদের আগে বেসিকটা আমরা বুঝি। তো বেসিকটা হচ্ছে যে আমি এটা চাইলে অটোমেট করতে পারি। তো এখন যদি আমি এন্ট্রি করি, এখন হচ্ছে আমার যে মনে রাখার যে ব্যাপারটা, সেইটা আর করতে হবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন ওয়াটার লিখি, ওয়াটার লিখলে এটা অ্যানালিটিক ডিস্ট্রিবিউশন ওয়াটার বিল অলরেডি সিলেক্ট হয়ে গেছে, মানে যেটা আমরা চাচ্ছিলাম দেখতে। ক্লিয়ার সবাই? জি, সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি জি, ক্লিয়ার। ওকে। তার মানে একটা আহ, জিনিসকে এখানে অ্যানালিটিক প্রজেক্টের খাত ওয়াইজ আমরা চাইলে ওগুলোকে অটোমেট করতে পারি। তার মানে এরপরে যতগুলো এন্ট্রি হবে, কোনোটাই আমাদের ম্যানুয়ালি আর দিতে হবে না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যানালাইটিক মানে ব্যাপার স্যাপার। আমি হয়তোবা দেখালাম, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এখানে অনেকগুলো ব্যাপার আছে। অ্যানালিটিক প্ল্যান দেখালাম, অ্যানালিটিক অ্যাকাউন্টস দেখালাম, অ্যানালিটিক আইটেমস দেখাইছি, ডিস্ট্রিবিউশন মডেল দেখেছি, তাই না? তো এই চারটা জিনিস একবার যদি আরেকবার রিভিউ করি, অ্যানালিটিক প্ল্যান হচ্ছে ওই পুরা প্রজেক্টের মানে মানে আমার হচ্ছে পুরা প্রজেক্টের মাস্টার অ্যাকাউন্টটা হইতে পারে। অ্যানালিটিক অ্যাকাউন্ট গুলো হচ্ছে প্রজেক্ট বা খাত যেটাতে আমি খরচ করব। অ্যানালিটিক আইটেম হচ্ছে বেসিক্যালি আমার যে এন্ট্রি গুলো হচ্ছে সেগুলো। আর ডিস্ট্রিবিউশন মডেল হচ্ছে যে আমি কোন খাতে মানে কোন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব, এটাকে বোঝাচ্ছি। তো এই চারটা জিনিসের পুরো ওভারভিউটা আমরা মানে এখানে মোটামুটি দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা বাজেটারি পজিশনস আর বাজেট। তো বাজেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। মানে আমার একটা কোম্পানির ফর এক্সাম্পল 4টা অফিস আছে। ফর এক্সাম্পল, আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের মোটামুটি 7-8টা ব্রাঞ্চ ওপেন আছে এখন, ফর এক্সাম্পল চিন্তা করি। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে কি পরিমাণ খরচ যাচ্ছে, কি পরিমাণ রেভিনিউ আসতেছে, ওইটা তো আমাদের বের করতে হবে, তাই না? নাহলে দিন শেষে আসলে মানে আমি যদি স্যালারি, এক্সপেন্স আর রেভিনিউ আমি ট্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমার আসলে আলটিমেট দেখা যাচ্ছে যে মানে আমি ম্যানেজমেন্টে কোনো রিপোর্টই আমরা বের করতে পারবো না, এবং দিন শেষে লুজার হবো আসলে। যে আমাদের আহ, মানে এক্সপেন্সটা বেশি যাচ্ছে, রেভিনিউ কম হচ্ছে।
তো এক্সপেন্স বলতে কি বোঝায়? এক্সপেন্স বলতে আসলে একটা কোম্পানি থেকে যত খাতে আমার খরচ যাচ্ছে, এটা খাবারের বিল হইতে পারে, বা ময়লার বিল হইতে পারে, ইলেকট্রিসিটি বিল হইতে পারে, এগুলো সবই কিন্তু আমার একটা কোম্পানির এক্সপেন্স। তো এই এক্সপেন্সটা টোটাল বাজেটে, মানে আপনার কোম্পানি একটা নতুন বছর শুরু হলে, ফিসক্যাল ইয়ার শুরু হলে সাধারণত চিন্তা করে যে ভাই আমার এই বছরে এত টাকার বেশি আমরা খরচ করতে পারবো না। ফর এক্সাম্পল 30 লাখ টাকার বেশি এই বছরে আমার এক্সপেন্স নেওয়া সম্ভব না। একটা কোম্পানি কিন্তু একটা টার্গেট থাকে, তার মানে এক্সপেন্স যদি 30 লাখ টাকা হয়, আমার রেভিনিউ মানে সবকিছু মিলে অবশ্যই মানে একটা টার্গেট রাখতে হবে যে ভাই রেভিনিউ তাহলে 80 লাখ টাকা হইতে হবে। তো এই 80 লাখ এবং 30 লাখের মধ্যে একটা মানে তখন আমি ট্রেসিবিলিটিটা করতে পারবো। আচ্ছা, দাদা মনে হয় পরে জয়েন করলেন। হ্যাঁ, একটু কারেন্ট ছিল না এলাকায়, সরি। আচ্ছা, আচ্ছা, তো আপনি একটা পার্ট অলরেডি শেষ করছি আমরা, মনে হয় লাস্ট 15-20 মিনিট, এটা একটু দেখে আমি নিন আগে। ওই রেকর্ডেড ক্লাস দেখে নিব না, আপনারা কন্টিনিউ করেন, ঠিক আছে, সমস্যা নেই। ওইটা মানে একটু বলে রাখি, ওখানে আমরা মানে প্রজেক্ট বা খাত ওয়াইজ একটা কোম্পানির কিভাবে বাজেট, মানে প্রজেক্ট বা খাত ওয়াইজ কিভাবে বিল গুলো ট্রেস করতে হয় এটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা বাজেট দেখাচ্ছি, মানে এখন দেখাবো আর কি। তো বাজেটিং এ যেটা হচ্ছে যে একটা কোম্পানির বাজেট যদি মানে আমরা বের করতে যাই, তাহলে ফর এক্সাম্পল আমি এইভাবে চিন্তা করি যে ম্যানেজমেন্ট আমাকে বলছে যে ভাই এই বছরে তোমার এক্সপেন্স মানে ব্যয় করার ক্যাপাসিটি তোমাকে দিয়ে দিলাম 30 লাখ টাকা। তাহলে আর্নিং, এবং আর্নিং এরও কিন্তু একটা টার্গেট থাকতে হয়। একটা কোম্পানির কিন্তু আর্নিং যদি টার্গেট না থাকে তাহলে কিন্তু শেষে দিন শেষে লুজার, বা বছর শেষে সে আসলে অত পরিমাণে রেভিনিউ যদি করতে না পারে, তাহলে ওই কোম্পানি আসলে আহ, দেখা যাবে যে ধীরে ধীরে তার মানে ক্যাপাসিটি লুজ হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে আমার রেভিনিউটা টার্গেট থাকতে হবে। তো রেভিনিউ ফর এক্সাম্পল আমার তাহলে 60 লাখ টাকা বা 80 লাখ টাকা যদি টার্গেট রাখি, তাহলে আমার রেভিনিউ বা মানে দিন শেষে রেভিনিউ হচ্ছে 50 লাখ টাকা, মানে ওখান থেকে হয়তো 30-40 লাখ টাকার প্রফিট হিসেবে নেওয়া যাবে। তো এইটুকু অন্তত ম্যানেজমেন্টকে জানানো দরকার যে এটা কিভাবে জানাবো। এটাকে বলা হয় বাজেটিং। একটা কোম্পানির বাজেটিং না করলে, অনেকেই অ্যাকাউন্টিং এর বাজেটিংটা ইউজ করে না, যার কারণে কি করে মানে ওরা আসলে জানেই না যে আমার এক্সপেন্স আসলে আহ প্রতি মাসে 30,000 টাকা করে হওয়ার কথা, 6 মাসে গিয়ে 30 গুণন মানে 6 মান্থে গিয়ে কত হবে, 3 গুণন 6 মানে 1,80,000 টাকা এখন খরচ করে ফেলছেন অলরেডি। টোটাল বছরে আমি কত বললাম, 30 গুণন যদি 12 হয় মানে 3,60,000। 3,60,000 টাকা এখন দেখা গেছে 6 মাস পরে আপনার 3 লাখ টাকা খরচ হয়ে গেছে এক্সপেন্সে। তাহলে কোম্পানি কি আপনার আসলে লাভবানের দিকে যাচ্ছে? মানে জাস্ট মানে ফর আপনাদের কাছে, মানে কোম্পানি কি লাভের দিকে যাচ্ছে? না, লসের দিকে। লসের দিকে যাচ্ছে, কারণ টার্গেট অনুযায়ী ফিল আপ হচ্ছে না। তো ম্যানেজমেন্ট যদি বাজেটিং মানে সফটওয়্যার বাজেটিং মডেলটা ইউজ করে, সে কিন্তু একটা প্রপার রিপোর্ট পাবে যে আসলে কোম্পানি লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে। আচ্ছা, অ্যানালিটিকের ব্যাপার স্যাপার দেখেছি, এখন অ্যাকাউন্টিং এ আমরা যদি বাজেটে আসি, যে বাজেটটা কিভাবে বের করতে হয়। তো এখানে মানে একটা মেনু আছে বাজেট। এই এই মেনুগুলা আগে মানে 16-তে আসলে এই দিকে ছিল। এটা কনফিগারেশনে থাকার কথা ছিল না, এটা একটা ইরোর, মানে ইরোর না, এটা আমাদের যে ফ্রি মডিউলটা ইউজ করতেছি, এরা একটু মানে ঝামেলা করে ফেলছে, মেনুগুলা একটু এইখানে থাকার কথা। মানে আমার তো অপারেশন মেনুগুলা এখানে থাকে, কিন্তু আর কনফিগারেশন মেনুগুলো এখানে থাকে, বাট যাই হোক সমস্যা নেই। তো একটু কনফিগারেশন থেকে এখান থেকে দেখে নিই। এখানে মানে দুইটা মেনু আছে, বাজেট এবং বাজেটারি পজিশন। তো এখন আমি চিন্তা করি যে বাজেটারি পজিশনে আমি দুইটা অ্যাকাউন্ট বানাবো। ফর এক্সাম্পল কোম্পানিতে কত টাকা এক্সপেন্স যাচ্ছে আমি এটা ট্রেস করতে চাই। তো এক্সপেন্স নামে একটা বাজেটারি পজিশন বানালাম। এই এক্সপেন্স খাতে কি কি চার্ট অফ অ্যাকাউন্টে আমি এন্ট্রি হয় আমি কিন্তু এটা জানি। অ্যাকাউন্ট টাইপ যদি সার্চ করি, তাহলে আমি যদি এখানে এক্সপেন্স খাত কয়টা বানাইছি, টোটাল 47 মানে 47টা। তো আমি যদি এগুলোকে সিলেক্ট করে মানে এখানে সেভ করি, তো এই 47টা অ্যাকাউন্টে আমার যত ধরনের খরচ আছে কোম্পানি, সবগুলো এই অ্যাকাউন্টেই কিন্তু যাবে। তো আমি এরকম একটা বাজেটারি পজিশন বানালাম যে ভাই আমার যত কিছু খরচ যাবে এই 47টা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে যাবে। পরে যদি নতুন কোনো অ্যাড হয় আবার এসে এখানে নতুন একটা অ্যাড এ নিউ লাইন এখানে করাই যাচ্ছে, সেটা সমস্যা না। আরেকটা কোম্পানিকে আমি ম্যানেজমেন্টকে জানাতে চাচ্ছি যে আমাদের সেলস এর টার্গেট হচ্ছে 80 লাখ টাকা, যেটা একটু আগে বললাম। তাহলে সেইটা আমি ফর এক্সাম্পল সেলসে আমি তাহলে কি করবো, এটাও আমরা জানি যে ইনকামটা, যে ইনকাম নামে একটা টাইপ থাকে, ওখান থেকে আমার সেলস এর টাইপটা মানে সেলস কত হলো ওটা চলে আসবে। তাহলে এখানে ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট সবগুলাই আসলে আমার টাকা আসলে ঢুকতেছে কোম্পানিতে। তো আমি যদি এটা সিলেক্ট অল করি, তাহলে আমার টোটাল সেলস কত হচ্ছে এইটুকু আমরা বুঝতে পারতেছি। যখন এটা সেল হবে
বা একটা প্রোডাক্ট সেল করব, তখনই এই অ্যাকাউন্টের থ্রুতেই তো আসলে সেলটা জার্নাল এন্ট্রি হবে, তাই না? তো আমার তখন কিন্তু বাজেটারি পজিশনে আমি এটা তৈরি করে রাখলাম, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো বাজেটে। তো বাজেটারি পজিশন বানাইলাম, এখন আমরা বানাইতেছি বাজেট। তো ফর এক্সাম্পল বাজেট যদি এখন আমি ক্রিয়েট করি, বাজেটারি পজিশন আপনাদের ক্লিয়ার। বাজেটারি পজিশন হচ্ছে আমি কোন কোন খাতে টাকা দেখতে, মানে টাকার আমি মানে রেশিও দেখতে যাচ্ছি, যে আমার যে মান্থলি টার্গেট এত ছিল, আমি আসলে কতটুকু মানে এক্সিড করে ফেলছি, মানে পার্সেন্টেজে চেক করতে চাই যে আমার এটা কোন পর্যায়ে আছে। তো আমি যদি এখন বাজেট একটা বানাই, ফর এক্সাম্পল প্রতি বছর একটা কোম্পানি বাজেট বানায়, ধরেন আমরা যদি মানে আমরা তো অলরেডি এটা হচ্ছে ফিসক্যাল ইয়ার এখনো 26-27 যাই নেই। তো আমরা ধরি 25-26, মানে ফিসক্যাল ইয়ার তো জুলাই থেকে আহ জুলাই থেকে হচ্ছে, না সরি, জুলাই থেকে জুন হয়। তো আমরা ফর এক্সাম্পল গত বছরের জুলাই থেকে এটা শুরু করি, নভেম্বর। এখানে কি কারো বাংলাদেশের কোনো কোম্পানিতে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনারা করেন, মানে ফিসক্যাল ইয়ার, মোল্লা ভাই বা ইয়া আপনাদের কোম্পানিতে? স্যার অনেকেই করে স্যার, এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর অনেকেই করে। ও আচ্ছা যারা আচ্ছা হচ্ছে স্যার ওই যে ভেট ট্যাক্স যারা হচ্ছে স্যার ওই ইয়ার সাথে কানেক্টেড না, সিস্টেমের সাথে, তারা হচ্ছে স্যার ওইটা তো আর ইয়ে করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে আহ, পারছি। অত বছরের সাথে কানেকশন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে এখানে যে স্যার আমরা ওই যে ইয়ে করতেছি, বাজেটটা ইয়ে করতেছি, যে সেলস টার্গেট সাপোর্ট স্যার আমার হচ্ছে 10 লাখ টাকা আমি দিলাম, এখানে কনফিগার করলাম। হ্যাঁ। তো আবার হচ্ছে সেল মডিউলের মধ্যে স্যার আমাদের আছে হচ্ছে সেলস টিম, হুম। এবং স্যার সেলস টিমের হচ্ছে স্যার একটা বাজেট দেওয়া থাকে, যে টার্গেট হচ্ছে এত। এটা কি কোনো কানেকশন আছে স্যার বাই ডিফল্ট না না এখানে না, আর ওইখানে? সেলস টিমের কানেকশনটা হচ্ছে আমার একটা কোম্পানিতে সেলস টিম 5টা হইতে পারে। তো 5টা টিমে তো আমি আসলে এই টোটাল বাজেটটা ভাগ করে দিই। ফর এক্সাম্পল আমার কোম্পানিতে 80 লাখ টাকা টার্গেট। তা আমার এখন সেলস টিমের তো পারফরমেন্স আমি জানি যে এই টিমটা ভালো, এই টিমটা একটু, বা ইন্ডিভিজুয়ালি অনেকে করে, অনেক কোম্পানিতে কিন্তু বড় বড় সেলস টিম থাকে না, হয়তো 5 জন ইন্ডিভিজুয়ালি সেলস টার্গেট নেয়। তো সেইখানে কিন্তু ওই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টের রিলেশন নাই, কিন্তু ওইটাও একটা টার্গেট, কিন্তু ওটা সেলস টার্গেট, যে আমি ওই ইন্ডিভিজুয়াল মানে যারা কাজ করতেছে আমার কোম্পানিতে তাদেরকে টার্গেটটা দিছি। আর এইটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা বাজেটিং। বাজেট মানে কিন্তু টার্গেট না, বাজেট মানে হচ্ছে মানে অ্যামাউন্ট গুলাকে ট্রেস করা, যে আমি যে 80 লাখ টাকা মানে টার্গেট রাখলাম, আসলে কি 80 লাখ টাকা আমি আর্ন করতে পারছি, মানে 6 মাস পরে তাহলে আমার 40 লাখ টাকা কি আসলে হয়েছে, না এটা 20 লাখ টাকা, তার মানে আমি 3 মাস পিছায় আছি। বুঝাইতে পারছি মোল্লা ভাই? জি স্যার, মানে ওই যে টার্গেট এবং অ্যাচিভমেন্টের মতো আর কি জিনিসটা, আমি হ্যাঁ টার্গেট হ্যাঁ, রাখলাম রাইট। এত আর অ্যাচিভ করলাম এত। এক্স্যাক্টলি। আর ওইটা হচ্ছে সেলস টার্গেট, আমি যেন ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকজনকে আমি মানে ক্যাচ আপ করতে পারি, যে ভাই তুমি 3 মাস পার হয়ে যাচ্ছে, মানে বাজেট থেকেই আমি দেখতে পারি যে আমি তো আমার বাজেটে দেখলাম যে তোমার সেলস তো মানে সবাই মিলে তোমরা 40 লাখ টাকা পৌঁছাইতে পারোনি 6 মাসে, তার মানে তো এটা মানে আমি 20 লাখ টাকা সেল যদি করি তাহলে 20 লাখ টাকা পিছিয়ে আছি। ওইটাই সেলস টিমের সাথে সিঙ্ক করা। তো এখান থেকে আসলে রেজাল্টটা পাওয়া যায় এবং সেলস টিমকে ফোর্স করা যাবে, এটা ঠিক আছে। সো এই জায়গায় একটা কানেকশন আছে, একবারে যে কানেকশন নাই বিষয়টা খুবই ভুল হবে। মানে এখান থেকে আমি ট্রেস করে সেলস টিমকে একটু তাড়া দিতে পারবো যে ভাই মানে আমরা খুবই খারাপ করতেছি পারফরমেন্স আমাদের, তাই না? ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। কারণ হচ্ছে সেল করলে তো এখানে হিট করবেই, আমাদের প্রফিটে তো হিট করবে, রাইট রাইট রাইট। প্রফিটটা আমাদের বাড়বে। কেন হিট করবে এটা আরেকবার বলি। এই যে আমি চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে ধরাই দিছি, সেলস এর চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে ধরাই দিছি, এগুলো এখানে কি সেলস আর এক্সপেন্স শুধুমাত্র যে টার্গেট হবে তা না, এখানে আপনারা অনেকগুলো বাজেটারি পজিশন বানাইতে পারি। ফর এক্সাম্পল কোম্পানিতে মানে বিদেশ যাওয়ার খরচ হচ্ছে, আমি কোম্পানিতে এবার আগে বেশি খরচ করতাম, মানে হু বলতেই আমরা মানে কাউকে বিদেশে পাঠিয়ে দিতাম, 10 লাখ টাকা খরচ করতাম। এই বছর ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে 2 লাখ টাকার বেশি খরচ করবেন। তো ওইটাও কিন্তু একটা ট্রেসেবিলিটি, যে আমার হচ্ছে অফিস ট্যুরে আমি এবার 10 লাখ টাকা খরচ করবো না, এবার 2 লাখ টাকা খরচ করবো। তো ওইটাও কিন্তু আমার ওই চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে ধরাই দিব, যে কোন কোন খাতে ট্যুরের এক্সপেন্স যাচ্ছে সেগুলোকে ডিফারেন্ট ভাবে ট্রেস করা। মানে আমি জাস্ট এক্সাম্পল বলতেছি যে আমরা বাজেটারি পজিশনটা কেন ইম্পর্টেন্ট, জাস্ট মানে টু ট্রেস মানে এভরিথিং, যে আসলে মানে কিভাবে হাউ দ্য পারফরমেন্স ইজ ফ্লাকচুয়েটিং, মানে কিভাবে ফ্লাকচুয়েট করতেছে। তো ওই বিষয়গুলো আমরা দেখতেছি। তো বাজেটারি লাইনে যদি এখন আসি, তাহলে আমরা কয়টা বানাবো? দুইটা বানাই। একটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স আমরা ধরি যে আমাদের এক্সপেন্স এই বছরে আমরা টার্গেট রাখছি 30 লাখের। আচ্ছা, 30 লাখ টাকা। আর সেলসে আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা যেখানে ছিলাম আমরা, হ্যাঁ। তো যাই, তাহলে
আচ্ছা, তাহলে আমরা যেটা দেখাচ্ছিলাম যে বাজেটিং এ প্ল্যান অ্যামাউন্ট, এখানে অনেকগুলো কলাম আছে, ডেট গুলা কিন্তু অটো সিলেক্ট হয়ে যায়। আমি যে পিরিয়ডটা এখানে দিচ্ছি, এই মানে এই যে বাজেটের লাইন গুলো বানাচ্ছি, এটা চাইলে কিন্তু 3 মাস করে বানানো যায়, 1 মাস, প্রতি 1 মাসেরটা আলাদা আলাদা করে বানানো যায়, শুধু ডেটটা শুধুমাত্র চেঞ্জ করলেই হচ্ছে। বাট এত ফ্লাকচুয়েট করার দরকার নেই আমাদের। আমরা ফর এক্সাম্পল চিন্তা করি যে আমরা হচ্ছে 1 বছরের করে ডেটা একসাথে দেখবো। তো সেলস এর টার্গেট ফর এক্সাম্পল প্ল্যান অ্যামাউন্ট আমাদের হচ্ছে 80 লাখ টাকা। এখানে যদি অ্যামাউন্টটা দেই, তাহলে 80 লাখ টাকা দিলাম। এখন তার মানে আমি একটা প্ল্যান অ্যামাউন্ট দিলাম যে এই পুরা বছরের মানে ফিসকাল ইয়ারের 25 থেকে 26 আমাদের মানে ফুল কোম্পানি বাজেট, ফর এক্সাম্পল 25 থেকে 26-এর আমি একটা বাজেট বানাচ্ছি। তো সেটা হচ্ছে আহ, মানে একটা হচ্ছে 30 লাখ আর সেল। আচ্ছা, ডান দিকের ভ্যালু গুলো কেন পাচ্ছি একটু সবাই কেউ বলতে পারবেন যে ডান দিকে আমরা অলরেডি কেন একটা পার্সেন্টেজ পাচ্ছি, মানে এনিওয়ান? এই যে স্যার আমরা মনে হয় ইয়ে করছিলাম তো একটু আগে, এন্ট্রি তো দিছিলাম, ওয়াটার বিল গ্যাস বিল দিছিলাম, এটার জন্য হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু এই আমাদের ক্লাস যখন থেকে শুরু হয়েছে কিছু সেল করছি না, এই সেল গুলা কিন্তু এই বছরের মধ্যেই পড়ছে। আমি তো মানে একই ডেটাবেজেই আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা কখনো মানে ডাইভার্ট না হয়ে যান। তো আমি কিন্তু শুরু থেকে যে সেল গুলা করছি, এই সেলস এর ডাটা গুলা কিন্তু অলরেডি এখানে চলে আসে। তার মানে 80 লাখ টাকা আমাদের অলরেডি 15 লাখ টাকার মানে সেল অলরেডি হয়ে গেছে। মানে আমি কিন্তু বাজেটটা তাইলে মানে এখান থেকে একটা জিনিস তাইলে তো সবাই ক্লিয়ার যে বাজেট আমি যে কোনো সময় বানাইতে পারি, সে এক্সিস্টিং রেকর্ডের উপরে ক্যালকুলেশন করে নিয়ে আসে। ক্লিয়ার সবাই? মানে বাজেটটা মানে নট ডিপেন্ডেন্ট অন মানে আমার। এটা তো তাহলে ক্যালকুলেট করতেছে ওই যে স্টার্ট ডেট আর ইন্ড ডেটের মধ্যে, মানে এই টাইমের মধ্যে আমি কোনটা কোনটা সেল করছি, তাই না? এক্স্যাক্টলি। তো আমরা যে সেল গুলা করছি, এই যে চাইলে এন্ট্রিতে গিয়ে দেখতে পারি যে কি কি এন্ট্রি হয়েছে। আমি যতগুলা সেল করছি দেখেন, সেলস এর আন্ডারে ইনভয়েস তৈরি হয় না, পজের আন্ডারে কিছু ইনভয়েস তৈরি হয়েছে এবং কিছু ডাইরেক্ট সেল করছি, আমরা সবগুলোকে সাম করে সে এখানে নিয়ে আসছে 22.92%, মানে 15 লাখ টাকা সেল হয়েছে। আমি যদি এখন আরেকটা ইয়া করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা সেল করি, তাহলে এখনই তো বাড়ার কথা, তাই না? সেটা একটু দেখি, আমরা টেস্ট করে দেখি। তো একটা সেল যদি করি ফর এক্সাম্পল, একটা নতুন, ধরেন আমি কটন পাঞ্জাবি সেল করব 20 পিস বা 200 পিস। তো 4 লাখ টাকা একটা সেল অর্ডার আমার ক্রিয়েট হয়েছে, ফর এক্সাম্পল একটা হোলসেল কাস্টমার। তাহলে মানে আবার এটা রিটেল চিন্তা করিয়েন না। তাহলে আমি এটা কনফার্ম করি। কনফার্ম করলে আমার একটা ইনভয়েস বানাই। আচ্ছা, তাহলে 4 লাখ টাকা একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে, তাই না? এখন যদি আমি আবার এটা রিলোড দেই, তার মানে 22% থেকে কিন্তু একটু বাড়ার কথা ক্যালকুলেশন অনুযায়ী, হ্যাঁ? তাহলে 22%, 28%, মানে 22%, 28% হয়ে গেছে। সবাই ক্লিয়ার যে এখন থেকে তাহলে আমি যখনই আমার কোম্পানিতে আসতেছে, আমি কিন্তু ম্যানেজমেন্ট থেকে এই রিপোর্ট দেখলেই আমার পুরো কোম্পানি ডাটা বোঝা হয়ে যাচ্ছে। মানে ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার, কিন্তু একটা বিষয় হচ্ছে স্যার, ওই যে একটু আগে তো আপনি মানে ইনভয়েস হয়েছে, মানে ইনভয়েস তো স্যার আপনি পোস্ট করেন নাই, তো এটা কি ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে নিয়ে চলে আসছে? ইনভয়েসটা পোস্ট করিনি, দারুণ কোয়েশ্চেন। আচ্ছা, ইনভয়েসে যাই। হ্যাঁ, না, ইনভয়েস মানে পোস্ট না হলেও সে ডাটাটা ওখানে দেখাচ্ছে, তার মানে আনপেইড গুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এখানে যদি আসি, 8 লাখ টাকা একটু, আচ্ছা, এখানে পোস্টেড জার্নাল এন্ট্রি, আনপোস্টেড, তার মানে তো আনপোস্টেড গুলো সহ সে আসলে দেখাচ্ছে ড্রাফট ইনভয়েস। মানে হচ্ছে স্যার ওই যে কনফার্ম করলে হচ্ছে, আমরা যখন ইনভয়েস কনফার্ম করে ফেলি তখনই হচ্ছে সে হিট করে ফেলে অ্যাকাউন্টে, মানে হ্যাঁ, হ্যাঁ, রিসিভেবলের যে ইয়েগুলা। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এটা ঠিক আছে, তার মানে এখানে এখানে যেটা হয়েছে মানে ও আসলে দেখাচ্ছে মানে ইয়া সহ 19 লাখ টাকা কিন্তু বাড়ছে কিন্তু অ্যামাউন্টটা। এখন যদি কনফার্ম করি আসলে একই অ্যামাউন্টই থাকবে। তার মানে এটা আসলে কনফার্ম করলেও দেখানো উচিত, বাট আমরা এটা লজিকটা একটু বুঝে নেই। না, এটা ভালো কোয়েশ্চেন, আমি জাস্ট একটু চেক করি, হ্যাঁ, রিচেক করি। আসলে টাকাটা সেমই থাকতেছে, মানে তার মানে সে যখনই আমার ইনভয়েসটা তৈরি হয়ে যাচ্ছে, ওর একটা কোম্পানির রিপোর্ট দেখাচ্ছে, মানে পোস্টেড না আনপোস্টেড, এটা তো পোস্টেড হবেই, ও চিন্তা করতেছে যে এটা পোস্টেড হবেই। সো এইভাবে আসলে এখানে হিসাব করা, মানে ঠিক আছে। তারপরও এখানে যদি কোম্পানি এখন বলে অনলি পোস্টেড এন্ট্রি, সেটা একটা কাস্টমাইজেশনে গেল, তাই না? মোল্লা ভাই, ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। হ্যাঁ, না আমাদের ডাটাটা আসলে অ্যানালাইসিস করা দরকার, ম্যানেজমেন্ট থেকে তো জানা দরকার। মানে ধরেন এখন আজকে অনেকগুলো ইনভয়েস ক্রিয়েট হয়েছে, এটা একদিক থেকে কেন ঠিক আছে আমি বলি। মানে এই মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার তো স্ট্যান্ডার্ড বানানো, তো এরা যেটা চিন্তা করে যে মানে আপনার তো ইনভয়েসটা ক্রিয়েট হয়ে আছে, তার মানে এটা তো পোস্টেড হবেই। তো কোম্পানিতে আসলে ডাটার লুকসটা দেখানো, এটা কিন্তু অ্যাকুরেসি যে মানে হান্ড্রেড হচ্ছে পার্সেন্ট টাকা তো আমি ওর কাছে বিক্রি করছি, টাকাটা তো আমি পাবোই, তার মানে হচ্ছে আমার পাবোই। বিক্রি ডান, টাকা আমি আসলে পোস্ট করে দেবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে কিন্তু অ্যাকুরেসির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার ডেটাটা কতটুকু আমি দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে ঠিক আছে। আর এই যে উপরে কনফার্ম, এই কনফার্ম গুলা হচ্ছে যখন আমার এই বাজেটিংটা শেষ হবে তখন আমি চাইলে এগুলো ভ্যালিডেট করে নিতে পারি, যে ম্যানেজমেন্টকে ফাইনালি বছর শেষে এন্ড অফ দা ইয়ার আমরা এগুলো একটা প্রিন্ট বের করতে পারি। হ্যাঁ, তো আমি কিছু এক্সপেন্সও দেখাই যে আচ্ছা এক্সপেন্সটা কেন মাইনাসে দেখাচ্ছে, এটা কি কেউ মানে আমাকে বলতে পারবেন যে এক্সপেন্স কেন মাইনাসে দেখাচ্ছে? মানে আপনাদের জিজ্ঞেস করি যেহেতু অ্যাকাউন্টিংটা একটু ক্লিয়ার আপনাদের এখন কাছে। এনিওয়ান, কায়ুম ভাই বা দাদা, এক্সপেন্সটা কেন মাইনাস হিসেবে এখানে দেখাচ্ছে? মানে আমার টার্গেট ছিল 30 লাখ টাকা, কিন্তু -7% দেখাচ্ছে, তার মানে কি এখানে বোঝাচ্ছে? কায়ুম ভাই একটু আনমিউট করবেন। জি ভাই, এখানে আসলে আমি বলতে পারতেছি না। সম্ভবত এটা হতে পারে যে 30 লাখ টাকা টার্গেট এখন পূরণ হয় না, এই কারণে মাইনাসে আসবে। জি, পূরণ হলে মনে হয় মাইনাসটা উঠে যাবে। কি হয়নি? 30 লাখ টাকা এটা টার্গেটটা পূরণ হয় না, এই কারণে মাইনাসে। যদি টার্গেট পূরণ হয় তখন মনে হয় মাইনাসটা উঠে যাবে, এরকম কিছু না না হবে। না, মাইনাসটা আমার যেটা মনে হচ্ছে যে এটা মনে হয় যেহেতু আমরা এক্সপেন্স করতেছি, হ্যাঁ আমাদের ইয়া থেকে হচ্ছে আমরা বাদ যাচ্ছে এই জন্য কিনা। হ্যাঁ এক্স্যাক্টলি। না মোল্লা ভাই ঠিক আছে অ্যান্সারটা। হ্যাঁ, এখানে এক্সপেন্স অলওয়েজ ক্রেডিটে জমা মানে এক্সপেন্স আমি যদি মানে এন্ট্রি গুলা দেখি, এক্সপেন্সটা কিসের মাধ্যমে কোথায় কি অ্যাড হয় আমরা একটু দেখি। যে আমার যে এক্সপেন্স গুলো আছে, ফর এক্সাম্পল আমি একটা জার্নাল এন্ট্রি করি, হ্যাঁ জার্নাল এন্ট্রি করলেই তো ক্লিয়ার যে এক্সপেন্সটা কোথায় গিয়ে এন্ট্রি হচ্ছে। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এ যদি যাই, জার্নাল এন্ট্রিতে আসি, ধরেন আমার একটা অফিস রেন্ট দিতে হবে। অফিস রেন্টটা চিন্তা করলাম। অফিস রেন্ট আমরা চিন্তা করি আমি 2 লাখ টাকা খরচ এই মাসে দিছি, মানে 3 মাসের ভাড়া একসাথে দিছি। আচ্ছা কোথা থেকে দিছি? ক্যাশ থেকে দিছি। তাই ক্যাশে হচ্ছে মানে ক্রেডিট হবে। তো এইটুকু যখনই দিলাম, আবার এখানে অ্যামাউন্টটা দেখি। হ্যাঁ, অ্যামাউন্টটা হচ্ছে 1 লক্ষ, 1,81,000। তার মানে আমি যখন এটা পোস্ট করতেছি, এখানে যখনই আসবো আমি, মানে আমার অ্যামাউন্ট কত ছিল? 2 লাখ, তাহলে 1,81,000 সাথে 2 লাখ প্লাস হয়েছে না? ক্লিয়ার কি সবাই? মানে আমার 2 লাখটা কিন্তু মাইনাস হিসেবে দেখাচ্ছে, তার মানে আমি যখনই এই জন্য এক্সপেন্সের এই খাত জন্য দেখতেছি। স্যালারি বোধ হয় ক্রেডিট দেখায়, রাইট? আমাদের স্যালারি ক্রেডিট দেখায়, মানে বিষয়টা এরকমই আর কি, কনসেপ্ট এরকমই হুম অ্যাকাউন্টসের হুম ভাষায়। হুম। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে আমি সেটাই বলতেছি যে এখানে তো আমার এক্সপেন্সটা হচ্ছে এখানে যদি এন্ট্রি গুলো দেখি, আমার এক্সপেন্স খাতটা হচ্ছে মাইনাস হিসেবে আসতেছে। সো মানে আমাদের যে মাসিক যে স্যালারিটা যাদের অটোমেটেড হয়ে আসে, SMS সবসময় ক্রেডিট দেখি, ডেবিট দেখি না। কোনটা ইয়া? স্যালারি স্যালারি কোম্পানি স্যালারি যাদের ঢোকে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যালারি অলওয়েজ ক্রেডিটেড, নট ডেবিটেড। দাঁড়ান দাঁড়ান, ফাইনাল ফাইনাল যে স্যালারিটা, বাট এক্সপেন্সটা কি হিসেবে দেখেন আপনারা? এই ক্রেডিটে হিসাবে তো ক্রেডিট মাইনাস হিসাবে যেহেতু দেখাচ্ছে, তেমন ক্রেডিটই দেখাচ্ছে, কনসেপ্টটা তো তাই আসতেছে। হ্যাঁ এটাই, মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এই এখানে যদি ইয়াতে আসি আমরা, মানে কোথায় ছিলাম, যা কনফিগারেশনে বাজেটারি পজিশন আসি, সরি বাজেটস। তো এখানে 30 লাখ টাকার টোটাল মানে প্র্যাকটিক্যাল এও হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, মানে সেলস। আমি যদি সেলসে যাই, ইনভয়েসে এখানে কোথায় অ্যামাউন্টটা যোগ হচ্ছে? ক্রেডিটে। মানে ক্রেডিটটা হচ্ছে সে প্লাস হিসেবে দেখাচ্ছে, ডেবিটটা হচ্ছে মানে আমার যেখান থেকে ডেবিট হয়ে যাচ্ছে, ডেবিটটা হচ্ছে এখানে মাইনাস হিসেবে দেখাচ্ছে, সেটার কথা বলতেছি। মানে পুরো মানে সেলসের অ্যামাউন্টটা তো আমার হচ্ছে যে মানে ওটা হচ্ছে ইয়াতে, মানে যখনই আমি ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্টে পাঠাচ্ছি ওটা তো ক্রেডিট হয়ে যাচ্ছে তাই না? মানে ইনভয়েস গুলো যখন বানাচ্ছি,
তো এই ক্রেডিট অ্যামাউন্ট গুলো যোগ করে সে দেখাচ্ছে যে টোটাল 80 লাখ টাকার 19 লাখ টাকা অ্যাচিভ হয়েছে। আসলে আমার এখানে মানে এক্সপেন্স রিলেটেড, মানে যেগুলো খরচ রিলেটেড সেটা আসলে মাইনাস হিসেবে দেখাচ্ছে, আর যেগুলো আমার টাকা ঢুকতেছে সেটাকে পজিটিভ অ্যামাউন্ট হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমার তো আসলে অ্যামাউন্টটা মানে আমি যদি এটা পড়তে যাই, পড়তে গেলে কিন্তু এটা ঠিক আছে 14%ই বোঝায়, কিন্তু দেখাচ্ছে মাইনাস হিসেবে। আমি ওই কথাটা বলতেছি। দাদা কি এখানে ঠিক আছে অ্যালাইন্ড আমরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু দুইটাই পজিটিভ দেখাবে না, কারণ একটা হচ্ছে মানে আমার খরচের অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ইনকামের অ্যাকাউন্ট। তো ইনকাম গুলো হ্যাঁ, সবসময় খরচের পজিটিভ। অ্যাকাউন্টটা, সোজা বাংলা কথা, খরচের অ্যাকাউন্টটা মাইনাস দেখাবে আর ইনকামের অ্যাকাউন্টটা প্লাস দেখাবে। এক্স্যাক্টলি, না সেটাই বলতেছি, কিন্তু এখানে কিন্তু আমি যখন এটার অ্যামাউন্টটা মানে পড়তে যাব তখন কিন্তু আসলে হিসাব করবো এরকম যে 30 লাখ টাকার 3,81,000 টাকা খরচ হয়ে গেছে, তার মানে মাইনাস, তার মানে 14% অলরেডি খরচ হয়ে গেছে। 14% বাজেটে, মাইনাস। হ্যাঁ। আর টোটাল বাজেটে। সেলস, আর সেলসে যখন আমি 80 লাখ টাকার প্ল্যান করলাম, 19 লাখ টাকা আমি অলরেডি আর্ন করছি, তার মানে 28% আমি আর্ন করছি, পজিটিভ ভ্যালু। সেটাই এখানে এইভাবে দেখায়। তো ওই জিনিসটা এখানে বলতেছিলাম যে, আর থিওরিটিক্যাল অ্যামাউন্ট বলতে এটা একটু ডিফারেন্ট ক্যালকুলেশন করে যে আপনাকে আরো কতটুকু অ্যাচিভ করতে হবে, মানে বুঝাইতে পারছি? মানে হুম, ও হুম। হচ্ছে 80 লাখ টাকার 19 লাখ টাকা আমি অলরেডি যদি মানে ইয়া করি, 19,71,000 টাকা যদি আমি অলরেডি আর্ন করি, তাহলে আমাকে আরো 68 লাখ টাকা আরো অ্যাচিভ করতে হবে থিওরিটিক্যাল অ্যামাউন্ট। মানে ও জাস্ট প্লাস মাইনাস করে আমাকে নেক্সট মানে মানে কতটুকু অ্যাচিভ করতে হবে ওটার ভ্যালুটা সে জানাই দেয়। ক্লিয়ার বুঝতে পারছি, সবাই? তো ক্লিয়ার, ক্লিয়ার। বাজেট, হ্যাঁ, তো বাজেট কিন্তু খুব মানে কমপ্লেক্স মডিউল না। মানে এই অ্যাকাউন্টিং এ আমি আজকে যেগুলো দেখালাম, মানে অনেকগুলো অপশন কিন্তু দেখাইছি, অ্যানালাইটিক অ্যাকাউন্ট, অ্যানালাইটিক আইটেম, অ্যানালাইটিক ডিস্ট্রিবিউশন মডেল, বাজেট, বাজেটারি পজিশন, এগুলো কিন্তু কোম্পানির কোর একটা অপারেশন। এগুলো যদি না আমরা এন্ট্রি করি, দেখবেন যে দিন শেষে আসলে কোম্পানি মানে জানেই না যে আসলে মানে তার কি পরিমাণ 6 মাসে করার কথা ছিল। আর সে হয়তো বা 1 বছর শেষে গিয়ে দেখে আর কোম্পানি তো বসে গেছে, কোম্পানিতে কেউ কাজ করেনি। আসলে আসলে এটা ম্যানেজমেন্টের সমস্যা, এমপ্লয়ীদের কিন্তু সমস্যা না, কেন এমপ্লয়ী কিন্তু সে মান্থলি কোনো রিপোর্টিং এর মধ্যে আনেনি। হ্যাঁ, সো এই এই ধরনের ঝামেলা হয় আর কি কোম্পানিতে। তো আমাদের কাজ যেহেতু ওডুটার অপারেশন বোঝা, ফাংশনাল এক্সপার্ট, তো আমরা কোম্পানিকে সাজেস্ট করবো যে ভাই এই জিনিসগুলোকে আমরা সাজাই দিতে পারি, যে তোমার কোম্পানির পারফরমেন্সের জন্য যত মানে ফাংশনালিটি আছে আমি তোমাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ওইটা হচ্ছে আমাদের মানে যা মানে নলেজের পরিধিটা বাড়ানো। সো আমি এটা কনফার্ম কখন করবো? যে কোনো সময় করতে পারি। এটা অ্যাপ্রুভাল লেভেল, মানে এটা ভ্যালিডেট করার আগে এগুলো ডাবল চেক করবে যে সব ঠিক আছে কিনা, কোনো এন্ট্রি ভুল হয়েছে কিনা। অনেক সময় এন্ট্রি মানে দেখা যায় এন্ড অফ দ্য ইয়ার এন্ট্রি গুলো পরের ডেটে চলে যায়, ওগুলাকে আবার কারেকশন করে তারপরে এখানে কারণ এটা ডান হয়ে গেলে মানে দ্যাট মিনস এটা মানে আমরা এখন ফাইনাল একটা কপি হিসেবে এটা হয়তো ম্যানেজমেন্ট বের করে নিবে যে টোটাল কি অবস্থা আসলে কোম্পানি। আমরা কোম্পানিতে প্রত্যেকটা বাজেটের লাইন অনুযায়ী কি রেজাল্ট পাইলাম। তাহলে বাজেট মোটামুটি আপনারা মানে গট দ্য মানে এভরি পয়েন্ট এভরিথিং যে কিভাবে কাজ করে। আচ্ছা, এই তাহলে অ্যানালাইটিক প্ল্যানের পার্টটা আমরা দেখলাম, বাজেটারি পজিশন এবং বাজেটটুকু আমরা দেখলাম যে কিভাবে কাজ করতে হয়। এরপরে দেখে অ্যাসেট ক্যাটাগরি আর অ্যাসেট, তারপরে এন্ট্রি। মানে অ্যাসেটের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। ফর এক্সাম্পল, আমার কোম্পানিতে 2 কোটি টাকার মানে মানে প্রোডাক্ট বিভিন্ন হয়ে পড়ে আছে, ল্যাপটপ কেনা হয়েছে 30টা, চেয়ার টেবিল ফার্নিচার যত কিছু কেনা হয়েছে, এগুলোর কিন্তু একটা ডেপ্রিসিয়েশন কস্ট আছে। ফর এক্সাম্পল, একটা ল্যাপটপ আজকে কেনা হলো 70,000 টাকায়। এই 70,000 টাকার ল্যাপটপটা হয়তো 2 বছর সার্ভিস দিবে। তো দুই দুই বছরে যদি আমি ভাগ করি যে মানে তাহলে প্রতি বছরে কত টাকা করে লস হচ্ছে, 1 বছরের হিসাব করি তাহলে আমার জন্য একটু হিসাব করে সুবিধা হয়। ফর এক্সাম্পল, 1,20,000 টাকা একটা ল্যাপটপ কিনছি 12 মাসের, 12 মাস পরে গিয়ে এটার মানে এটার ওয়ারেন্টিটা শেষ হবে, মানে ওয়ারেন্টি পিরিয়ড। তার মানে 12 মাস পরে ওই ল্যাপটপের আসলে দাম হয়তো বা ওটা বিক্রি করলে 20,000 টাকা পাবো। তার মানে 20,000 টাকা আমার সেল বেস ভ্যালু, আর 1 লাখ টাকা আমার লস। কারণ কোম্পানি থেকে প্রতি মাসে তাহলে কত টাকা করে আপনার বের হচ্ছে, মানে প্রতি মাসে কোম্পানি কত টাকা করে লস করবে, মানে ওটা তো একটা এক্সপেন্স হিসেবে দেখবেন, তাই না? সো কোম্পানি কত টাকা করে প্রতি মাসে লস হবে এখানে কেউ বলতে পারবেন? স্যার কোশ্চেনটা আবার kindly। 1,20,000 টাকার ল্যাপটপ কিনছি, 1 বছর পরে গিয়ে ওয়ারেন্টি শেষ, তার মানে ওই ল্যাপটপ বিক্রি করলে তো 20,000 টাকার বেশি বিক্রি হবে না, তাই না? তা হ্যাঁ। তা আমি প্রতি মাসে তাহলে কত টাকা করে লুজ করতেছি? 8,000 প্লাস সম্ভবত। হ্যাঁ,
8,000 প্লাস এরকম হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এরকমই 8 বারং 96, মানে 1 লাখ ভাগ হচ্ছে 12 দিয়ে ভাগ দেবো এক্স্যাক্টলি। তার মানে এইটুকু তো বোঝা গেছে, কোম্পানি কিন্তু এই লস গুলা কিন্তু করে, কিন্তু কোম্পানি এই হিসাবটা তো করতে হবে, তা না হলে আপনার প্রফিট লস এক্স্যাক্টলি আসবে না। হ্যাঁ, প্রফিট লসে যদি আমি ইনকাম মাইনাস এক্সপেন্স মানে এখন যদি রিপোর্টটা দেখতে চাই, তখন এখানে আমার এক্সাক্ট ওই মানে ডেপ্রিসিয়েশন কস্টটা এখানে যোগ হচ্ছে না। দেখেন, কাস্টমার ইনভয়েস আছে, ভেন্ডর বিল আছে, ব্যাংক আছে, ভ্যালুয়েশন আছে, কিন্তু আমার এখানে ডেপ্রিসিয়েশন কস্ট প্লাস হচ্ছে না। তো এই কারণে আমাদের অ্যাসেট গুলার একটা হিসাব করে বড় বড় অনেকগুলো কোম্পানি, বাট স্ট্যান্ডার্ড কোম্পানি সাধারণত এটা হিসাব করে অনেকে করতে চায় না। তো তারপরে আমাদের অপশনটা জানা লাগবে, কারণ প্রফিট লস আদারওয়াইজ একুরেসি আসে না। তো এটাকে কি করতে হয়, অ্যাসেট ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো অ্যাসেট ক্যাটাগরি আগে একটু কনফিগার করে আসতে হয়। এটা ধরেন মানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে। ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এসি প্রোডাক্ট হয়তো বা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয়তো বা কিছু কিছু প্রোডাক্ট আছে 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে, বা আপনার ফ্যাক্টরিতে অনেক মেশিন আছে 10 বছর ওয়ারেন্টি দিচ্ছে, ওইভাবে এগুলো হিসাব হয়। তো আমি আমাদের মানে ল্যাপটপের কথাই চিন্তা করি, যে ল্যাপটপ একটা ক্যাটাগরি, জার্নাল হচ্ছে মিসেলেনিয়াস সাধারণত দিতে হয়। অ্যাসেট অ্যাকাউন্ট, আমরা যদি একটা অ্যাসেট অ্যাকাউন্ট এখানে কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ইয়ে করি, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট কি তৈরি করা আছে, এখান থেকে একটা সিলেক্ট করি। আহ, আচ্ছা, এক্সাক্ট অ্যাসেট অ্যাকাউন্ট নামে কোন অ্যাকাউন্ট তৈরি করা নাই, তাহলে এটাকে ব্যাংক সাসপেন্ড। আচ্ছা, একটা নতুন করে বানাই, হ্যাঁ, একটা নতুন বানাই আমরা, ফর এক্সাম্পল 100, 123, তা কারেন্ট অ্যাসেট নামে একটা অ্যাকাউন্ট ধরেন বানাই। আচ্ছা, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আর ডেপ্রিসিয়েশন এন্ট্রি মানে কোন অ্যাকাউন্টে আপনার এক্সপেন্সটা যাবে, ধরেন এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট একটা থাকে না, তো সেটাতেই আমরা ধরেন এটা সিলেক্ট করে দিলাম। তো আর এখানে নাম্বার অফ এন্ট্রি, মানে সাধারণত ল্যাপটপ প্রোডাক্ট গুলোর মানে কত মাসে মানে ডেপ্রিসিয়েশন কস্ট হিসাব করতে 12 মাসেই সাধারণত হয়। নাম্বার অফ এন্ট্রিজ 5, এগুলো যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। অ্যাসেট ক্যাটাগরি ধরেন আমি একটা ক্যাটাগরি বানাইলাম, মানে এইটা কেন বানাইতে হবে, এখানে আমার মানে অ্যাকাউন্টিং কনফিগারেশন গুলো এখানে করতে হবে, কারণ আমি যেহেতু অ্যাকাউন্টিং এর অপারেশন এর একুরেসি যাচ্ছি। তো আমার ধরেন এখানে এখন অ্যাসেট একটা বানাবো। ফর এক্সাম্পল, আমি একটা ল্যাপটপ কিনছি, 2টা ল্যাপটপ কিনছি, যে আহ, ধরেন ম্যাক কিনছি আমি, ম্যাক প্রো, কথার কথা। তো অ্যাসেট ক্যাটাগরিতে ল্যাপটপ দিলাম, হ্যাঁ। তাহলে এখানে যেটা হবে, গ্রোস ভ্যালু মানে আমার যে পারচেস প্রাইস, এখন দুইটা কিনলে আপনি চাইলে ডাবল ভ্যালু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 1,20,000 স্যালভেজ ভ্যালু কত, আমি বললাম 20,000 ফর এক্সাম্পল, হ্যাঁ। তাহলে 20,000 বানালাম। ডিপ্রিসিয়েশন কস্ট এখানে যদি এখন আমি কমপ্লিট করি, মানে আচ্ছা একটা এন্ডিং ডেট দিতে হবে, যে এটা কবে গিয়ে ইয়াটা শেষ হবে। মানে ফর এক্সাম্পল এটা হচ্ছে এই মে মাসে, তো এটা যদি 12 মাস হয়, তাহলে আহ, মে, আমি পরের বছরের মেতে গিয়ে এটা এক্সপায়ার করবে, ফর এক্সাম্পল 31 তারিখ। তাহলে নাম্বার অফ ডেপ্রিসিয়েশন কয়টা হবে, আর নাম্বার অফ মান্থস, আমরা যদি এগুলো একটু ক্যালকুলেট করি, আচ্ছা নাম্বার অফ ডেপ্রিসিয়েশন হবে 12টা, নাম্বার অফ মান্থস ইন এ পিরিয়ড, আচ্ছা নিচের পিরিয়ডটা আমি যদি এখন কমপ্লিট ডেপ্রিসিয়েশন করি, তাহলে টোটাল কতগুলা ডেপ্রিসিয়েশন তৈরি হবে, টোটাল 12টা, 8,333 টাকা। ওই যে কায়ুম ভাই মনে হয় 8,000 টাকা প্লাস বলছিলেন, তাই না? তাহলে 8,333 টাকা আসছে, ক্লিয়ার কায়ুম ভাই? জি জি ভাই, এরকমই আছে। হুম হুম। তাহলে এরকমই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এই যে 8,333 টাকা করে হিসাব করে টোটাল 1 লাখ টাকা, সে টোটাল এই ভ্যালুটা যদি আপনি দেখেন কিউমুলেটিভ আকারে 1 লাখ টাকা আসে। এই 1 লাখ টাকা কিন্তু বছর শেষে কিন্তু কোম্পানির অ্যাসেট থেকে মাইনাস হবে, না হলে আপনার কি হবে, এক্সাক্ট প্রফিট লস কখনো আপনি বের করতে পারবেন না। মানে কোম্পানির ব্যালেন্স শিট যদি আমি বলি,
প্রপার রেজাল্ট আসবে না, কারণ এই 1 লাখ টাকা যদি আপনি বাদই না দেন তাহলে কোম্পানি তো এই 1 লাখ টাকা অলওয়েজ প্লাস হিসেবে দেখাবে। আমি এটা যখন কমপ্লিট করি তখন এটা অটো ক্যালকুলেশন করে নেয়। আর এই কাজটা যখন কনফার্ম করব আমরা, ফর এক্সাম্পল আমার পুরো এন্ট্রিটা হয়ে গেছে, এখন এটা তো একটা করে জার্নাল এন্ট্রি হবে তাই না, প্রতি মাসে তো 8,333 টাকা মাইনাস করতে হবে। এটা কিভাবে করে? এটার জন্য একটা অপশন আছে অ্যাকাউন্টিং এ, জেনারেট অ্যাসেট এন্ট্রি। এটা যদি করি, ও এটা প্রতি মাসে আপনি একবার ক্লিক করলে হচ্ছে যে এই মাসে কোনো মানে আমার ডেপ্রিসিয়েশন এন্ট্রি আছে কিনা, যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখবেন যে একটা এন্ট্রি হয়ে যায়। এই যে দেখেন 8,333 টাকা এই মাসের এন্ট্রিটা হয়ে গেছে, এটার আন্ডারে একটা জার্নাল এন্ট্রি হয়ে গেছে। এই যে দেখেন কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস হচ্ছে আর এক্সপেন্সে গিয়ে প্লাস হচ্ছে, মানে ম্যাকবুকের এক্সপেন্সে গিয়ে ক্লিয়ার হচ্ছে, তার মানে মানে ডেবিট ক্রেডিটটা আর কি জিরো করে ফেলতেছে। হ্যাঁ, তো এটা এটা আমি এখন চেক করে যদি কোনো কারেকশন থাকে তাহলে আমি এটা পোস্ট করে দিব তখন। হ্যাঁ, তার মানে একটা এন্ট্রি এখান থেকে ডান। আমি যদি ম্যাকবুক প্রোতে আসি, এখানে দেখেন লিঙ্কড, মানে আমার একটা এন্ট্রি ডেপ্রিসিয়েশন কস্টের একটা এন্ট্রি হয়ে গেছে। তো এইভাবে প্রতি মাসে একটা করে এন্ট্রি যখন হয়ে যাবে, মানে আপনার তো প্রোডাক্ট অনেকগুলো থাকবে অ্যাসেটে, কিন্তু আমরা যখন অ্যাসেট মেনুটাতে যাব, এই অ্যাসেটে কি পরিমাণ থাকতে পারে আপনি তো কল্পনা করতে পারতেছেন। মানে 10,000 আইটেমও থাকতে পারে ফর এক্সাম্পল কিছু কিছু কোম্পানি। এমপ্লয়ি থাকে অনেক কোম্পানিতে 5,000, তারপরে 5,000 তার ল্যাপটপেই হয়তো বা এখানে ল্যাপটপে না ওইভাবে রাখতে হয় না, একই ল্যাপটপ একটাই এন্ট্রি দিলে হয়, জাস্ট মাল্টিপ্লাই করে সংখ্যাটা মাল্টিপ্লাই করলো। তো আমি যেটা বলতেছিলাম যে এই অ্যাসেটের ক্যালকুলেশনটা এখানে করলে ও প্রতি মাসে মাইনাস করে দিবে। কিন্তু যখন কাজ শেষ হবে, মানে যখন আপনি এটা সেল করবেন, ফর এক্সাম্পল এখন এই ল্যাপটপটা সেল করে দিবেন অথবা সেল না করে দিলেও সমস্যা নেই, ডিসপোজ করা যায়। মানে হয় আইদার, মানে এটা সেল করবেন অথবা ডিসপোজ। কত কত টাকা আছে? 91,000 টাকা, ওই যে 8,333 টাকা বাদ গেছে। তো যখন আমি এটা বছর শেষে করব, এটা কিন্তু এত অ্যামাউন্ট আসবে না এন্ট্রিতে। তখন এই যে ড্রাফট এন্ট্রিটা আছে, এই ড্রাফট এন্ট্রিটা আসবে মাত্র ওই 20,000 টাকা। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম জাস্ট অপশনটা বোঝানোর জন্য, যে যখন আমি ফাইনাল মান্থে যাব তখন এইটা আমি ক্লিক করব যে এটা আমি এখন সেল করব না ডিসপোজ হিসেবে করব। আমি এটাকে জিরো হিসেবেও রাখতে পারি, যে এই ল্যাপটপ আর এই ল্যাপটপ থেকে আমি আর্ন করবো না, এটা অফিসের কাজেই ব্যবহার হবে। তার মানে ওই মাস থেকে ডেপ্রিসিয়েশন কস্ট হিসাব করা বাদ দেবো সফটওয়্যার থেকে। তো এইভাবে একটা অ্যাসেট এন্ট্রি করতে হয়। তো অ্যাসেট এন্ট্রি গুলো যদি হয়ে যায় তাহলে তার মানে আপনার কোম্পানিতে মোটামুটি এন্ট্রি আর বাদ থাকবে না। কাস্টমারের জার্নি কমপ্লিট, ভেন্ডরের জার্নি কমপ্লিট, এক্সপেন্স থেকে জার্নাল এন্ট্রি হয়েছে। তারপর ইনভেন্টরি ভ্যালুয়েশন আমাদের অ্যাড হচ্ছে, আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন দেখছি অ্যাপকো, ফিফো দেখছি। তারপরে আমি পেরোল থেকে পে স্লিপ জেনারেট করতেছি, অ্যানালিটিক অ্যাকাউন্ট থেকে আমি আইটেম ওয়াইজ আমার প্রজেক্ট ওয়াইজ খাত বের করতেছি, বাজেটিং করতেছি, ফাইনালি আমার অ্যাসেটের ক্যালকুলেশন গুলো করতেছি। তো এই ডাটাগুলো যখন প্রপার এন্ট্রি হবে তখন ফাইনালি একটা রিপোর্ট গুলো হচ্ছে ঠিকভাবে চলে আসবে, যেটা হচ্ছে যে মানে আমার মানে জেনারেল লেজার বলি ইয়ে বলি, এই রিপোর্ট গুলো তখন ঠিকভাবে আসবে। হ্যাঁ, এটা যদি প্রিন্ট করি তখন এই টোটাল ভ্যালু গুলো মানে আমার প্রপারলি ওই মানে কোম্পানি যখন চেক করবে বা ইন্টারনাল অডিটে আসবে তখন এইগুলোর প্রপার ইনভেস্টিগেশন রেজাল্ট গুলো পাবে। মানে এখানে যে জার্নাল গুলো আছে, আমার এখানে ফন্ট গুলো প্রপার ইনস্টল নাই, এই টাকার ফন্টটা, এটা টাকার ফন্টটা আসেনি ঠিক করে। জি, সবাই কি ক্লিয়ার? যতটুকু দেখালাম, কোনো কোয়েশ্চেন থাকলে আমরা একটু নেই। জি, সবাই একটু আনমিউট করতে পারে। হ্যাঁ, মানে সবাইকে আনমিউট করতে বলতেছি, যে কারো কোনো প্রশ্ন জি। থাকলে একটু করি। জি। না স্যার কোয়েশ্চেন নাই, বাট ওই যে অ্যাকাউন্টিং এর স্যার 3টা ক্লাস নিয়েছেন, ওই ভিডিও গুলো আজকেটাও স্যার আজকে দিয়ে দিন, কারণ এটা যদি স্যার একসাথে দেখি একটার পর একটা তখন স্যার একটা কিছু কোয়েশ্চেন এরাইজ হবে। আর আমার কাছে স্যার আসলে মানে ক্রুশিয়াল জিনিসটা স্যার অ্যাকাউন্টিং। তো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকে স্যার আজকেই কি স্যার ওইটা শেষ নাকি, অ্যাকাউন্টিং এর পার্ট কি আজকে শেষ নাকি একটা ক্লাস নেবে? না না, আর ক্লাস হবে না, কিন্তু মানে এরপরের ক্লাসে কিছু সামারি আমরা দেখাবো। হ্যাঁ, মানে একটু রিপোর্টিং লেভেলে আমাদের কিছু ক্লাস আছে, আমি পরে জানাবো পরের ক্লাস থেকে। মানে আমাদের কিছু মানে একটু কাস্টমাইজেশনের কিছু ভিউ দেখাবো। সো তখন দেখা যাবে যে রিপোর্টিং গুলো আর একটু ক্লিয়ার হবে, স্যার কিন্তু ইয়া ডাটা। একটু দেখালে ভালো হইতো স্যার, ওই যে মানে আমরা যে ইয়ে করলাম না বম বা হচ্ছে আমরা পারচেসের সাথে যখন একটা কিছু আমরা প্রোডাকশন করতেছি কোনো কিছু, হুম 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 হুম। তখন এই যে স্যার অ্যাকাউন্টিং এর যে স্যার হিটটা কিভাবে করে এটা একটু দেখালে স্যার ভালো হইতো। আর
পে স্লিপ তো স্যার দেখাইছেন, ওইটা তো হিট করতেছে কিভাবে এটা বুঝতেছি, বাট ওই বমের সাথে হচ্ছে কিভাবে মানে পার্চেসের সাথে কিভাবে কানেক্টেড হয় এই জিনিসগুলো স্যার একটু আচ্ছা আচ্ছা। ক্লিয়ার করলে ভালো। হুম, ঠিক আছে, আমি তাহলে একটু হোয়াটসঅ্যাপে আপনারা সবাই একটু ফিডব্যাক গুলো লেখেন। আমরা একটা মানে এই আমার যে ক্লাসগুলো নেওয়ার কথা ওর পাশাপাশি একটা ক্লাস আপনাদের ওই কোয়েশনের উপরে নেক্সট ক্লাসটা হইতে পারে, হ্যাঁ। মানে আমি একবার ফুল জার্নিটা দেখাই, মানে নেক্সট ক্লাসটা 2 ঘন্টা একবারে পার্সেস সেলস সবগুলো একসঙ্গে দেখাই। তাহলে আপনাদের এখন খুব কুইক একটা ধারণা হবে, কি বলেন? জি স্যার, এটাই দরকার, মানে পারচেস সেল এবং হচ্ছে স্যার ওই যে স্যালারি, মানে পে স্লিপ আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে ঠিক আছে, এই তাহলে এই এই জিনিসগুলো দেখাইলে স্যার সবগুলা হচ্ছে মিলে আমার মনে হয় একটা। সবগুলা মিলে আমরা একটা ক্লাস নেই, কম্বাইন্ড ক্লাস, যাতে আর একটু রিভাইজ হয়ে যায়। মানে আমরা তো চাচ্ছি যে মানে প্রত্যেকেই গ্যাপ গুলোকে ক্লিয়ার করতে, তো একটা কমপ্লিট ক্লাস নেই, হ্যাঁ। তো পরের ক্লাসটা আমরা পুরাটার উপরে এতদিন যা যা শিখলাম অনেকটা কিন্তু শিখে আসছি। আচ্ছা, কেউ কি শিখেন নাই এরকম হয়েছে যে কিছু শিখি নাই আমার ইয়াতে, মানে সেশনে? না ভাই, যতটুকু পারি প্র্যাকটিস করছি। হুম হুম। এখন কথা হচ্ছে যে যেমন অ্যাকাউন্টিং এর ক্লাসটা এই করাইছে, কায়ুম ভাই, আপনার আপনার আমাদের ক্লাসও শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু এই আপনার হেডফোন চেঞ্জ করতেছেন না। সবাইকে আপনি সাউন্ড শুনতে পান কায়ুম ভাইয়ের? একটু আস্তে ভাই শোনা যায়। সরি সরি। আচ্ছা ঠিক আছে। আমি না শুনতে পাই না আমার, মানে হ্যাঁ, বলেন কায়ুম ভাই। হ্যাঁ বলেন। না বলতেছি, এখন শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে যেমন অ্যাকাউন্টিং এর ক্লাসটা করাইছেন, এখানে বিভিন্ন অপশন আছে। জি। তো এখন আমি যখন কাজের ক্ষেত্রে যাব, তখন অ্যাকাউন্টিং এর কোন কাজটা পারচেজের সাথে হিট করে বা কখন আমি ইউজ করব অ্যাকাউন্টিং এ, কারণ এই এতগুলো অপশন কিন্তু ইউজ করা সম্ভব না। তো কখন ইউজ করতে হবে এটা এটা একটু বলতে হইব বা জানা দরকার। আচ্ছা, বুঝছেন কি একটু বুঝছেন? একটু প্রশ্নটা বুঝে নেই, মানে অ্যাকাউন্টিং আসলে কখন সেট আপ করবো এটা শুনতে যাচ্ছেন? না না না, না স্যার, সেট আপ আমি না, একটু সেট যদি আপ না। বলি, আমি স্যার শুনছি, আমার কানে স্যার হেডফোন আছে হয়তো। মানে স্যার উনি বলতেছে হচ্ছে যে আমাদের তো স্যার এখানে অনেকগুলো অপশন, তো এই হুম, অপশন গুলো হচ্ছে আমরা মানে আমাদের কোম্পানির জন্য সবগুলা যে ইউজ করতে হবে এরকম কোনো বিষয় না, বাট আমরা সেল বা পারচেস জন্য কখন কোনটা ইউজ করবো সেটা হচ্ছে কোশ্চেন আর আচ্ছা কি, আচ্ছা, যে বুঝতে পারছি। কখন কোনটা তো আমরা ইউজ এইখানে, করবো। হ্যাঁ এখানে বেসিক্যালি কি, মানে আমি সবগুলাই গো থ্রু করাচ্ছি যাতে আপনাদের চিন্তা করতে সুবিধা। আপনারা কিন্তু দেখবেন যে আমি যখন পার্সেস দেখাইছিলাম তখন কিন্তু প্রাইস লিস্ট, তারপরে আহ, ওখানে ডিসকাউন্ট লয়ালিটি, মানে অনেক জিনিস কিন্তু শেখাই আসছি। এখন আপনার কোম্পানিতে যে সব লাগবে বিষয়টা এমন না, হ্যাঁ। খুব বেসিক হয়তো বা অপশন গুলা দিয়েই একটা কোম্পানির কাজ হয়। তো সেই জায়গায় অ্যাকাউন্টিং এর ইম্প্যাক্টটা বুঝলেই হচ্ছে। কিন্তু আমি যে মানে অ্যানাদার বা এডিশনাল যে অপশন গুলো দেখাচ্ছি এগুলো যে সবসময় লাগবে তা না। অনেকগুলো কোম্পানি হয়তো বা চাইলেও আপনি ইমপ্লিমেন্ট করাইতে পারবেন না। অনেক কোম্পানি হয়তো বাজেটিং এটা জীবনে ক্রিয়েট করবে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, মানে অ্যাকাউন্টিং এর বেসিকটা বোঝা, যে আমার কাস্টমার জার্নিটা বোঝা, ভেন্ডরের জার্নিটা পুরোপুরি ক্লিয়ার থাকা, এক্সপেন্সের জার্নি ক্লিয়ার থাকা, পেরোলের জার্নিটা ক্লিয়ার থাকে। এখন অনেক কোম্পানি পেরোলে ইউজ করে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সরাসরি জার্নাল এন্ট্রিতে আমার স্যালারি, টোটাল স্যালারিটা দিতে হবে। এবং মানে স্যালারিটা তো আসলে মানে আমার লাইবিলিটিস হিসেবে মাইনাস হবে। সো লাইবিলিটিস থেকে স্যালারিটা আমার মানে দিতে হবে। তো এই বিষয়গুলো মানে অ্যাকাউন্টস গুলাকে ক্লিয়ার থাকা, যে মানে এই বেসিকটুকু। তো আমি এই পুরা জার্নিটা আরেকবার নেক্সট ক্লাসে একবারে বেসিক, মানে যে একটা কোম্পানি চালাতে গেলে সবগুলো পুরো বেসিকটা কি কি লাগে ওইটা আমি তাহলে আমার কাছে স্যার, আমার কাছে যেটা মনে হচ্ছে কি, মানে ওই তো বা ওই যে ভাইয়ার হচ্ছে কোয়েশ্চেনটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে এটাতে। আমার কাছে হুম মনে হয় স্যার, আমরা যখন একটা সফটওয়্যার শুরু করি তখন আমরা যদি হচ্ছে অ্যাকাউন্টিং এর সবগুলা বেসিক জানি, হুম তাহলে হুম আমরা জাস্ট ওয়ান টাইম এটাকে কনফিগারেশন করব বছরের শুরুতে বা হচ্ছে একদম ইনিশিয়ালি। তারপর হুম হুম। আমরা আমাদের সেল করে যাব, পারচেস করে যাব, আমরা এক্সপেন্স করে যাব, সবগুলা জাস্ট অ্যাকাউন্টিং এ হিট হবে অটোমেটিক্যালি। আমাদের কিন্তু এখানে কোনো কিছু না না না, ধরার মানে দরকার নাই, এক্স্যাক্টলি তাই না ম্যানুয়ালি স্যার? করার কিছু দরকার নেই, হ্যাঁ রাইট রাইট। হুম। আর আমরা শুধু জাস্ট স্যার আমরা প্রপার রিপোর্টটা দেখবো, যে আমাদের রিপোর্ট গুলা হিট হচ্ছে কিভাবে, আমাদের কোম্পানিটা কোন দিকে যাচ্ছে, কি হুম হচ্ছে, হুম। এটা হচ্ছে আমাদের মিড, রাইট তাই না রাইট স্যার? রাইট। তো আমি পরের তো ভাই আমি ইয়াতে একটুখানি একটা অ্যাড করি প্ল্যান। এখানে। আমি একটু অ্যাড করি, যেমন আমি যখন পারচেস করব তখন ওখানে কিন্তু পেমেন্টও আসে লাস্টে। ডেলিভারি রাইট দেওয়ার রাইট। পর পেমেন্ট অপশন আসে, তার মানে আমার অ্যাকাউন্টিং এ আসা লাগতেছে না। তো অ্যাকাউন্টিংটা কিসের জন্য, মানে ওই ভাই যে বললো যে বছরের শুরুতে এবং শেষে, এরকমই বিষয়টা তাহলে। না না না, অ্যাকাউন্টিং না হলে আপনি পার্টনার লেজার কিভাবে পাবেন? মানে ধরেন অ্যাকাউন্টিং আমি
ইনস্টল করিনি, আমার পার্সোনালি যে আপনি বাকি যে আছে পড়ে আছে, এটা কোথায় দেখবেন যে না সবগুলা? না, হ্যাঁ। ইনস্টল করা তো লাগবেই, আমি ওটা বলি নাই। পারচেজ করার ক্ষেত্রে দেখা যায় ওখানেই সম্পূর্ণ কমপ্লিট করা যায়, পেমেন্টও ওখান থেকেই দেওয়া যায়, দেখলাম হুম। অপশন আছে। তো অ্যাকাউন্টিং এর যে এতগুলো অপশন আছে, এই এতগুলো যে শিখলাম, তো এটা কখন আমি ইউজ করব বা কাজে লাগবে? ও আচ্ছা। বছরের শুরুতে এবং শেষে এরকম কি ভাই যে বলছে এরকমই বিষয়টা, নাকি না 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 না, আলাদা ওরকম কিছু? বিষয়টা না। এখানে আমি বলি ভাই, এখানে সেলসে মানে ওডুতে যেটা সুবিধা, ওডুতে না যে কোনো অপশন থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। আপনি যদি মানে একটু লোকাল কোম্পানির সফটওয়্যার গুলো কখনো দেখতেন, তাহলে দেখতেন যে এখানে কখনই ইনভয়েস দেখায় না। ইনভয়েস দেখতে গেলে অ্যাকাউন্টিং এ যেতে হয়, পেমেন্টের অপশন দেখতে গেলে ইনভয়েসে। কিন্তু আমি দেখেন ওডুতে যেটা সুবিধা, ইন্টিগ্রেটেড সফটওয়্যার, মানে আমি একটা অপশন থেকে দেখেন আরেকটা অপশনে যেতে পারি। কোটেশন থেকে ইনভয়েসে গেলাম, ইনভয়েস থেকে আবার পেমেন্টেও যাইতে পারি। দেখেন আমি কখনো যদি পেমেন্ট করি, নিচে পেমেন্টের লিঙ্ক আসে, তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি অ্যাকাউন্টিং এর অপশন, মানে ইনভয়েস এবং পেমেন্ট। এটা কিন্তু অ্যাকাউন্টিং এর একটা কোর অপারেশন, কিন্তু আমি কিন্তু এটা সেল থেকে করতেছি। মানে সেলসে এটা আপনাকে অ্যাভেলেবল করে দিচ্ছে। কিন্তু আপনি যদি কোম্পানি বড় হয়, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা কিন্তু এগুলো ইউজার অ্যাক্সেস করে, এগুলো কিন্তু ক্লাস এখনো হয়নি। ইউজার অ্যাক্সেস ক্লাসটা যখন করাবো তখন মনে হয় কায়ুম ভাই এটা ক্লিয়ার হবে। মানে ইউজার অ্যাক্সেস এর মানে হচ্ছে যে কতটুকু, মানে কোন ইউজারকে কোন পার্টটা দেখাবো, মানে ওইভাবে কিন্তু অ্যাসাইন করে দিব যে আমি অ্যাকাউন্টিং এর কোনো অপারেশন সেলস এর লোককে দেখাইতে চাই না, সে শুধু সেলটা ক্রিয়েট করবে, আর ইনভেন্টরি লোক ডেলিভারি ক্রিয়েট করবে, আর অ্যাকাউন্টিং এর লোক ইনভয়েস এবং পেমেন্ট ব্যাপারটা দেখবে। তাহলে এখানে কিন্তু তিনটা লোকের কাজ। এখন যদি কোম্পানি ছোট হয়, সেই ক্ষেত্রে তো তাকে আসলে এই অপশনগুলো দেখাইতে হবে। আর কোম্পানি বড় হইলে আসলে ইনভয়েস এবং পেমেন্ট সেলস এর লোক দেখার দরকার নেই, তার শুধু একটা স্ট্যাটাস দরকার, যে বাইরে থেকে হয়তোবা সে দেখবে যে আমার এই সেলটা যে আমি মানে তৈরি করলাম, এটা পেইড না নন পেইড, এটা এখান থেকে দেখেন একটা স্ট্যাটাস আছে, ইনভয়েস স্ট্যাটাস, যেটা এই ইনভয়েসটা ফুললি ইনভয়েস হয়েছে না পেইড অবস্থায় আছে, এগুলো স্ট্যাটাস এখান থেকে চাইলে দেখা যায়। মানে কারণ ভাই, একটু কি বুঝাতে পারছি আপনাকে? জি জি জি, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো মানে ওডু এইভাবে আসলে কাজ করে, মানে আপনি যে কোনো অপশন থেকে না যে কোনো অপশনে যাইতে পারেন। মাঝে মাঝে মনে হয় যে আসলে মানে কোন মডেলের মানে অপারেশন কোথায় করতেছি, এটা বোঝা কিছুটা ডিফিকাল্ট হয়। তো ওই জায়গায় আপনি সবচেয়ে ভালো হয় ভেঙে ভেঙে দেখবেন যে আমি অ্যাকাউন্টিং এ গেলে দেখেন আমি কিন্তু কাস্টমারে দেখেন ইনভয়েস করতে করতেছি পেমেন্ট, তাহলে হোয়াই আমি সেলসে এই অ্যাক্সেসটাকে, মানে আমি একটা সেলসের পিপলকে কেন ইনভয়েসের অ্যাক্সেসটা দিব, তাই না? তো যদি আমার কোম্পানি বড় হয়, তখন আমি ক্রিয়েট ইনভয়েসটা দিবই না অ্যাক্সেস তাকে, যে ভাই এইটা আমার হয়তোবা অ্যাকাউন্টিং এর লোক দেখবে, ও এসে দেখবে যে সেলস এর আন্ডারে একটা ইনভয়েস ক্রিয়েট করে কথার কথা, অথবা সেলস এর লোক ইনভয়েসটা বানাবে কিন্তু পেমেন্টে কখনো যাইতে পারবে না, তখন এই ক্রিয়েট ইনভয়েসটা সে দেখবে। কিন্তু যখন পেমেন্ট, এই যে আমি যখন ইনভয়েসে যাব ফর এক্সাম্পল, এই অ্যাক্সেস গুলা দেখবেন যে একটা ক্লাস আমরা রাখছি ইউজার অ্যাক্সেস, এটা একটা বা দুইটা ক্লাস থাকবে, মানে প্রত্যেকটা ইউজারকে ধরে ধরে কাকে কি দেখাবো না দেখাবো এই ব্যাপারগুলো ম্যানেজ করতে হয়। আপনার যখন একটা কোম্পানিকে ডেলিভারি দিব বা কোম্পানি, দেখবেন যে মানে কোম্পানির অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই উনি কেন পেমেন্টের বিল দেখতে পায়, উনি কেন মানে কাস্টমার রিফান্ড অপশন দেখতে পাচ্ছে, এরকম অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে। তো এটাই বেসিক্যালি আমরা একটু ইউজার অ্যাক্সেস বা অ্যাক্সেস রাইট যেটাকে বলে, এটার একটা ক্লাস আছে, কার আপনারা কার দেখবেন যে কাজ আমি কোনটা হবে ভাগ। ওই বিষয়টা আর কি। কার কাজ কোনটা হবে এরকম আর কি। জি আমি শুনতে পাইনি কারণ আচ্ছা আমাদের মিটিং, হ্যাঁ জি জি। জি ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি ক্লাসগুলো শেয়ার দিব, সবাই একটু দেখেন। আর নেক্সট ক্লাসটা আমি একটা হোল মানে একটু মানে ফুল জার্নিটা একটা রিপিট ক্লাস দিব, জাস্ট আপনাদের আর একটু সবকিছু মিলে ঝালাই একটা ক্লাস হলো, হ্যাঁ। এটা বাংলায় সরি, ইংলিশে কি বলে আমি জানি না, মানে একটু ঝালাই দিব আর কি সবাইকে, হ্যাঁ ইনশাল্লাহ। ওয়ার্ম আপ স্যার। জি। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ম স্যার আপ বলতে ক্লাস। ওয়ার্ম আপ আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওটা ওয়ার্ম আপ করবো আমরা, হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। আর তারপরে ইউজার অ্যাক্সেস এবং অ্যাক্সেস রাইট ওইটা একটু আগে দেখালে ভালো হয়, তারপরে না হলে পুরো র্যাপ আপ ক্লাসটা করাই, এটাও হইতে পারে। দেখি আমি একটু ডিসিশন নিয়ে আপনাদের ওই অনুযায়ী আগাই, হ্যাঁ ইনশাল্লাহ।